শুধু দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই স্পেশাল এপিসোড দেখার জন্য সবাই অবশ্যই অধীর আগ্রহে বসে আছেন। আমিও অনেক এক্সাইটেড যে আজকে আমাদের মাঝে উপস্থিত থাকবেন হৃদয়ের চিকিৎসক, যিনি ইতিমধ্যে বিভিন্ন কারণে আলোচিত হয়েছেন। আমাদের ফেসবুক থেকে শুরু করে সকল গণমাধ্যমে আলোচিত হয়েছেন। তাকে আমি কোনোভাবে কষ্ট করে তাকে আমি অবশ্য কষ্ট হয়নি, আমার সাথে তিনি খুব সুন্দরভাবে যোগাযোগ করেছেন, কষ্ট করেছেন ওনাকে পেতে, কিন্তু আসার ব্যাপারে উনি এক বাক্যে উনি আমার সাথে আসার জন্য রেডি হয়েছেন। কারণ উনি যেটা বলতে চেয়েছেন যে তিনি কোনোভাবেই কোনো কিছুকে ভয় পান না। কারণ হলো তিনি কোনো মিডিয়াকে ভয় পান না, তিনি সত্য বলতে সবসময় রেডি আছেন। যে কারণে আজকের এই অনুষ্ঠানটির নামকরণ করা হয়েছে সত্য মিথ্যা। আপনারাই বিবেচনা করবেন কতটুকু সত্য মিথ্যা, কিন্তু আমি আমার প্রশ্নগুলি আজকে করে যাব। কারণ যে দুর্নামগুলো আমাদের দেশের জন্য হয়েছে, যেভাবে নকল করোনা সার্টিফিকেট দিয়ে দেশের বাহিরে আমাদের দুর্নাম আমরা করাতে হয়েছে, আমাদের দেশে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, ডেফিনেটলি কিছু না কিছু দায়ভার আজকের অতিথি সাবরিনা আরিফ চৌধুরী আপনাকে নিতে হবে, যেহেতু আপনার পরিবারের সদস্য। এটাকে আপনি কিভাবে আমার কাছে ব্যাখ্যা করবেন সেটার প্রশ্ন করার আগে আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, পত্রিকায় এসছে আপনাকে পাওয়া যাচ্ছে না, পত্রিকায় এসছে আপনি পলাতক, এই ব্যাপারটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? কিন্তু আমি আপনাকে পেয়েছি, এ ব্যাপারে আপনার মতামত জানতে চাই শুরুতেই। সাবরিনা আরিফ চৌধুরী। ধন্যবাদ। সবাই এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করেছিল যে বা এখনো করার চেষ্টা করে যাচ্ছে যে সাবরিনা তুই পালিয়ে যা, কিন্তু আমি পালাবো না, কারণ আমি জানি যে আমি কোনো অন্যায় করিনি। তো আর আপনি তো আমাকে পেয়েছেন, সরাসরি না দেখলেও আপনার লাইভের মাধ্যমে পেয়েছেন, কাজে আপনিই বলুন যে আমি পলাতক কি আমি পলাতক নই। এখন সেই অভিযোগ কেন আপনার প্রতি আসছে? কেন গণমাধ্যম আপনাকে নিয়ে লিখছে? কারণ আপনি আপনার সাথে সম্পৃক্ততা আছে, আপনার স্বামী এই ধরনের কর্মকাণ্ড করেছে, সেটা কিন্তু প্রমাণিত হয়েছে। আপনার অফিসে গিয়ে সেখানে ভুল সার্টিফিকেট, সেখানে নকল সার্টিফিকেট পাওয়া গেছে, সেখানে নকল কিট পাওয়া গেছে, এবং আপনাকেও যখন প্রশ্ন করা হয়েছিল আপনিও কিন্তু অনেকটাই বলেছেন, আপনি ডিফেন্ড করার চেষ্টা করেছেন জেকেজির যে নকল সার্টিফিকেটগুলি দিয়েছে সেগুলি ডিফেন্ড করার চেষ্টা করেছেন আপনি গণমাধ্যমে। তাহলে আপনি যদি নাই সম্পৃক্ত থাকেন সেটাকে ডিফেন্ড করার কেন চেষ্টা করেছেন? না, আমি ডিফেন্ড করার চেষ্টা করেছি বলে আমার মনে হচ্ছে না, যেহেতু আমি অনেকদিন ধরে জেকেজির সাথে নাই এবং আমি এটার ব্যবস্থাপনার সাথে কখনোই ছিলাম না। কেন নাই কিভাবে? আপনি তো চেয়ারম্যান, সেটার এই কোম্পানির চেয়ারম্যান তো আপনি, আমরা গণমাধ্যমে যেটা জেনেছি। আসলে কোন একটা জায়গায় চেয়ারম্যান হতে হলে তাকে সত্যিকার অর্থে কাগজ কলমের চেয়ারম্যান হতে হয়। এখন ওভাল গ্রুপটা হচ্ছে একটা ব্যক্তি মালিকানাধীন কোম্পানি। তো সেখানে চেয়ারম্যান জেকেজির, হ্যাঁ, জেকেজি হচ্ছে ওভাল গ্রুপের একটি অঙ্গ সংগঠন। তো জেকেজির আলাদা কোনো কাগজপত্র নেই, এটা ওভাল গ্রুপের অঙ্গ সংগঠন। আর ওভাল গ্রুপ হচ্ছে ব্যক্তি মালিকানাধীন প্রোপাইটারশিপ কোম্পানি, সেখানে আমার চেয়ারম্যান হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো এই কথাটা কেন বলা হচ্ছে আমি জানি না। এটা কি ডকুমেন্ট আছে আপনার কাছে যে এটা কোনো ইয়ে নয়, লিমিটেড কোম্পানি নয়? কারণ আপনি যেহেতু চেয়ারম্যান, গণমাধ্যমে তাহলে কিভাবে আসলো? ডেফিনেটলি তাদের কাছে তো প্রমাণপত্র আছে। গণমাধ্যমে কেন এসেছে এটা গণমাধ্যমই জানে কেন চেয়ারম্যান বলছে। এখন আমাকে যদি কেউ মিস ইউনিভার্স বলে তাহলে কি আমি এখানকার মিস ইউনিভার্স হয়ে যাব? তা তো না, এটার তো একটা ভিত্তি, এভিডেন্স, ডকুমেন্টস লাগবে। সুতরাং মুখের কথায় তো কিছু হবে না, এটা অবশ্যই দেখতে হবে যে এটা কাগজপত্রে কে আছে। এটা একটা ব্যক্তি মালিকানাধীন, সম্পূর্ণ ব্যক্তি মালিকানাধীন, একক মালিকানাধীন, এবং এটা মালিক হচ্ছে উনি। এখানে আমার চেয়ারম্যান হওয়ার কোনো প্রশ্ন ওঠে না। তিনি কি এখনো আপনার স্বামী হিসেবে আছেন? মাঝখান দিয়ে আপনি বলেছেন আপনাকে অনেক নির্যাতন করেছে, এমন দাবিও করেছেন আপনি, এবং এই সংকটকালীন সময়ে আপনার নামের সাথেও আপনি আরিফটাকে মুছে দিচ্ছেন। এই সংকটকালীন সময়ে কেন আপনি স্বামীর পাশে থাকছেন না? কেন মুছে দিতে চাচ্ছেন? এবং আগে কেন মুছলেন না, এখন কেন মুছতে চাচ্ছেন? আসলে মানুষের জীবনে যখন একটা মানুষের অনেক ঢাকঢোল পিটিয়ে অনেক অনুষ্ঠান করে বিয়ে হয়, তখন কিন্তু মানুষ জানে না যে তার 1 বছর বা 2 বছর পরেই তার দুজনের মধ্যে বিচ্ছেদ আসতে পারে। হ্যাঁ, সুতরাং বিচ্ছেদটা কখন আসবে সেটা কিন্তু কেউ জানে না।
বা অনেকেই এরকম আপনি যেমন বললেন সেরকম অনেকেই বলছে যে উনি তো অনেক ছবি দিয়েছে, অনেক রোমান্টিক ছবি দিয়েছে, তার মানে এই না যে কয়েকদিন পরে সম্পর্কটা খারাপের দিকে গড়াবে না। এরকম যদি মানুষ জানতো তাহলে কিন্তু তারা অনুষ্ঠান করে কতদিন অনেক ধরে ছবি খারাপের তুলে। দিকে আছে? কারণ আপনি তো আপনার আপনার সোশ্যাল মিডিয়াতে, আপনার ফেসবুকে আপনি রীতিমতো ছবি দিয়ে যাচ্ছেন, তার সাথে আপনার খুব ইন্টিমেট সম্পর্ক, আপনি তাকে তার সাথে খুব হ্যাঁ, সেটা অনেক আগের ছবি। যেমন গত 7-8 মাসের মধ্যেও তার সাথে আমি ওরকম কোনো বেশিরভাগ সময় আমি একলা ছবি দিয়েছি। হ্যাঁ, আমাদের আর মূল ব্যাপারটা হচ্ছে জেকেজির কাজ নিয়েই দুজনের মধ্যে টানাপোড়েনটা শুরু হয়। তো সেটা শেষ পর্যন্ত এখন বিচ্ছেদে গড়িয়েছে। তো অনেকে তো বলছে যে আপনি যেহেতু ডাক্তার হিসেবে আছেন, আপনি রিনাউন্ড ডাক্তার, এবং সে কারণে আপনি আপনার পেশাটাকে আপনি ব্যবহার করেছেন এই ধরনের সুবিধা গ্রহণের জন্য। আপনি আসলে কতটুকু আপনার পেশাকে ব্যবহার করেছেন এই বিষয়টাতে? আচ্ছা, আমি জানাতে চাই যে স্বাস্থ্য অধিদপ্তর কিছুক্ষণ আগে একটা বিবৃতি দিয়েছেন, প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে যে তারা কিভাবে জেকেজিকে কাজ দিয়েছে। তারা আমার মাধ্যমে না, এখানকার সিও আরিফুল চৌধুরীকে যেহেতু চিনতেন, তিনি শুধু এখন থেকে না, আমার বিয়ের আগে থেকেই স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে কাজ করেন, সেই হিসাবে ইভেন্ট উনি কাজ পান। ম্যানেজমেন্টে ছিলেন। হ্যাঁ, তো বিভিন্ন মন্ত্রণালয়ের কাজগুলি উনি করেছেন, সেখানে আমার কিন্তু বিন্দুমাত্র সম্পৃক্ততা ছিল না। এবং আজকে এটা সুস্পষ্টভাবে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তির মধ্যে প্রকাশিত হয়েছে যে কাজটা কিভাবে পেয়েছে। তাহলে এখানে এটার আমার কিছু আর বলার নেই। জি, এখন আপনি বলছেন তার সাথে আপনার সম্পর্ক, কিন্তু তাও আমরা শুনেছি আপনি বিভিন্ন বিভিন্ন বারে বা বিভিন্ন জায়গাতে আপনি তার সাথে ঘোরাফেরা করেছেন এবং আপনি ইয়াবাও সেবন আমি করেন, সে শুনতে ধরনের পাচ্ছি না। অভিযোগও আছে আপনার প্রতি। যে আপনি শুনতে পাচ্ছেন না মিস সাবরিনা? আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আপনি শুনতে পাচ্ছেন না? আপনার ওখানে কোনো সমস্যা আছে? সাবরিনা, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনার ওখানে কোনো সমস্যা হয়েছে মনে হচ্ছে। আমি শুনতে পাচ্ছি না। আপনি আপনি দয়া করে আপনার ওখানে যে এখন শুনতে অডিওটা আছে পাচ্ছি, সেই আপনি একটু বলুন প্লিজ। জি জি, আমি বলছিলাম আপনি দাবি করছিলেন যে আপনি তার সাথে কোনো সম্পর্ক নেই বা এই সেই, আপনি মনে করেন স্ত্রী হিসেবে দাবি এই সম্পর্ক না থাকলেও কি আপনি একদম দায় মুক্ত হতে পারেন কিনা? পাশাপাশি আপনি তার সাথে সেখানেও, যেখানে তিতুমির কলেজে যেখানে আপনাদেরকে অনুমতি দেওয়া হয়েছিল আপনাদের কার্যক্রম পরিচালনা করার জন্য, সেখানকার মানুষও কিন্তু দাবি করেছে যে আপনি বিভিন্ন ভাবে অনেক লোকজন নিয়ে সেখানে অনেক মানুষকে পিটিয়েছেন, সেখানকার স্টাফদেরকে পিটিয়েছেন, এবং সেখানে আপনি এবং আপনার স্বামী এবং আপনাদের সাঙ্গপাঙ্গরা সেখানে বসে আপনারা মদ্যপান করেছেন, আপনারা ইয়াবা সেবন করেছেন, বিশেষ করে আপনার কথা বলা হয়েছে আপনিও ইয়াবা সেবন করেন। সেক্ষেত্রে আপনার মতামত কি? তাহলে ওরা কেন বললো এসব ব্যাপারে? আসলে আমি মদ্যপান তো দূরের কথা, ইয়াবা তো দূরের কথা, আমি কখনো কোনো কৌতূহল বা আগ্রহ বশত সিগারেটও মুখে দিয়ে দেখিনি। তো এটা আমার ক্লোজ যারা আছেন, আমার ফ্রেন্ডসরা, আত্মীয়রা, তারা বলতে পারবেন ভালো মতনই। আর হচ্ছে আমি একটা কার্ডিয়াক সার্জন, এবং আমি কেমন সার্জারি করি এটা হয়তো আপনি খোঁজ নিলে জানতে পারবেন। তো একটা কার্ডিয়াক সার্জন, আমাদের খুব স্টেডিলি অপারেশনটা করতে হয়, এবং আমরা যে বাইপাস সার্জারি করি এটা খুব সূক্ষ্ম একটা কাজ। তিতুমির কলেজের ইয়াবা নিরাপত্তা সেবনকারীর প্রহরী পক্ষে এটা সম্ভব কিনা আমি সানাউল্লাহ বলেছে, কিন্তু সানাউল্লাহ বলেছে আপনারা সেখানে নাচ গানও করেছেন, আপনারা গিয়ে গিয়ে সেখানে জোর করে না, সেটাকে আমি তো সেখানে ছিলাম না, আমি তো ওখানে আর অবস্থান করতাম না। আর আমি ওখানে নাচ গান করবো কেন? নাচ করলে আমি কোন স্টেজে পারফর্ম করব? ওখানে নাচ গান করার আমার কোনো প্রশ্ন হচ্ছে না। আপনি যথেষ্ট সুন্দর একজন মানুষ, আপনার ছবিও, আপনি সুন্দর সুন্দর ছবি দিয়ে থাকেন আপনার ফেসবুকের মধ্যে। অনেকে বলছে আপনি ডাক্তার চেয়েও বেশি আপনি নায়িকার মতো লাগছে, বা আপনি অন্যান্য খারাপ খারাপ ভাবে আপনাকে অভিযুক্ত করতে চাচ্ছে। এগুলোকে আপনি কিভাবে দেখেন? কারণ আপনি আপনি সুন্দরভাবে ছবি তুলেন, বাট বিষয়টা সোশ্যাল মিডিয়াতে খুব ব্যাপকভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়েছে। এটাকে আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, আমি হচ্ছে বলতে চাই যে ছোটবেলায় কিন্তু আসলে আমার নায়িকা হওয়ারই শখ ছিল। তো বাবা মার উৎসাহে এবং পরবর্তীতে আমার নিজেরও মত চেঞ্জ করে আমি ডক্টর হয়েছি। ছোটবেলা আমার কেটেছে অ্যামস্টারডামে। তখন আমি কাউকে দেখিনি অ্যামস্টারডামে যে কোনো ডক্টরের তার হসপিটালের বাইরে কোনো ড্রেস কোড আছে, যে হসপিটালের বাইরেও সে ডাক্তার সেজে থাকতে হবে, এমন কিছু আমি দেখিনি। আর আমাকে যখন এমবিবিএস সার্টিফিকেট দেয়া হয় তখন বা যখন আমি এমএস করি, পোস্ট গ্রাজুয়েশন করি, এই 5 বছরের এমএস কোর্সের মধ্যে কখনো আমাকে বলা হয়নি বা সার্টিফিকেট দেওয়ার সময় বলা হয়নি যে তুমি
পরবর্তীতে এই ড্রেসগুলো পরতে পারবে না। যদি বলা হতো তাহলে আমি নিশ্চয়ই সেটা পালন করতাম। আচ্ছা, আপনাদের ব্যাপারে যে অভিযোগটা আছে যে আপনারা নকল সার্টিফিকেট দিয়েছেন, মানে যাদের করোনা হয়নি তাদেরকেও করোনা পজিটিভ সার্টিফিকেট দিয়েছেন, এবং আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে নমুনা সংগ্রহের জন্য। সেক্ষেত্রে আপনারা এই সার্টিফিকেট, নকল সার্টিফিকেট যে হচ্ছে প্রায় 33 না যেন 34,000, আমার এক্স্যাক্টলি মনে নেই, যে এর মধ্যে আপনারা অর্ধেকের মতোই নকল দিয়েছেন এবং আপনারা ব্যাপক টাকা দুর্নীতি করে অর্জন করেছেন। সেটার ব্যাপারে একটু বলেন। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি যে আমি যে কয়দিন ওটার সাথে যদিও আমি কার্যক্রম বা ব্যবস্থাপনার সাথে যুক্ত ছিলাম না, কিন্তু এই কনসেপ্ট আমি জানতাম, যে কনসেপ্টটা হচ্ছে শুধু বুথ ভিত্তিক নমুনা সংগ্রহ হবে এবং এখানে আমার মানে বুথ ভিত্তিক নমুনা সংগ্রহ হবে এবং নমুনাটা সংগ্রহ করে গভর্নমেন্ট ল্যাবে রিপোর্ট হবে এবং রিপোর্টটা গভর্নমেন্ট ল্যাব থেকে দেওয়া হবে। এখানে জেকেজির কোনো ভূমিকা নেই, রিপোর্টটা গভর্নমেন্ট ল্যাব থেকে দেবে। তো এই পর্যন্তই আমি জানি এবং এই কনসেপ্টের উপর বেস করে আমি ছিলাম ওখানে। পরবর্তীতে আমি চলে এসেছি, তো যেহেতু আমি চলে এসেছি তারপর সেখানে কি হয়েছে এটা আমি বলতে পারবো না। দর্শক, আপনারা কিন্তু অবশ্যই এই অনুষ্ঠানটি অবশ্যই শেয়ার করবেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ স্পর্শকাতর একটি এপিসোড। আমি সবার কাছে অনুরোধ করবো আপনারা অবশ্যই নিজেদের টাইম লাইনে শেয়ার করুন, তাতে হবে কি সবাই দেখবে। কারণ আজকের সাবরিন আরিফ চৌধুরী সত্য মিথ্যা কি বলছে এটা আজকে প্রমাণিত হবে। আমি বলতে চাই সাবরিন আরিফ চৌধুরী, যে আপনি যদি কোনো দুষ্কর্ম অথবা অপরাধ না করে থাকেন, আপনি এই অনুষ্ঠানে বলতে পারেন, আপনি আপনার অবস্থানকে পরিষ্কার করতে পারেন। আপনি জানেন যে আপনার পেছনে বা আপনাকে কিন্তু এখন অনেকেই ফলো করছে, গণমাধ্যম থেকে শুরু করে পুলিশ আপনার প্রতি একটা নজর রেখেছে। তা আমরা চাই আসলে কোনটা সত্য সেটা উঠে আসুক। আপনি আমার এই অনুষ্ঠানে সম্পূর্ণভাবে নির্ভরশীল রাখতে পারেন। আশা করি এই অনুষ্ঠানের মাধ্যমে হয় আপনার জীবনের একটি নতুন মোড় নতুন করে শুরু হবে, আদারওয়াইজ হয়তো অন্যভাবে চলে যেতে পারে। তা আমি যে কারণে চাই আপনার পাশে মানুষ হয়তো দাঁড়াবে যদি আপনি নিষ্পাপ হন, যদি আপনি কোনো ধরনের অপকর্মের সাথে জড়িত না থাকেন, ডেফিনেটলি আমরা আপনার পাশে দাঁড়াবো। আর যদি আপনি অপকর্ম করে থাকেন সেই ব্যাপার সেটাও আমরা খতিয়ে দেখবো এবং আইন শৃঙ্খলা বাহিনী খতিয়ে দেখছে, কিন্তু এখনো পর্যন্ত আপনাকে কেন গ্রেফতার করছে না যদি আপনার বিরুদ্ধে সেই ধরনের কোনো অভিযোগ প্রমাণিত হয়ে থাকে? এ ব্যাপারে কি আপনি পুলিশের কোনো বক্তব্য পেয়েছেন ইতিমধ্যে? আমি জানি যে কোথাও আমার কোনো সংশ্লিষ্টতা নেই। আমি হচ্ছে এ বিষয়ে কনফিডেন্ট যে কোথাও আমার কোনো বিন্দু মাত্র সংশ্লিষ্টতা নাই, না মালিকানায় না ব্যবস্থাপনায়। তাহলে কিভাবে? আমি তো, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তো যথেষ্ট দক্ষ এবং তারা যখন আমার সম্পত্তি বা আমার ব্যাংক ব্যালেন্স কিছু আছে কিনা চেক করবে, তখন তো তারা বুঝতেই পারবে যে কোনো দুর্নীতির আশ্রয় আমি আজকে কেন, গত 12 বছর ধরে চাকরি জীবনে আপনাদের রেগুলারলি হৃদয় কাটাছাড়া করেন, সেখান থেকে আপনি পয়সা পান না? আমি একজন সরকারি ডাক্তার, তো সরকারি বেতনটা তো পাই, আর হচ্ছে যে রেগুলার কাটাছেড়াও করি, সেখান থেকে যে টাকাটা পাই সেটা তো আসলে খরচে চলেই যায়। আমার 2 বাচ্চা আছে, আপনার স্বামী থেকে কি আপনি কোনো সহযোগিতা পেতেন না? সহযোগিতা মানে হচ্ছে যে সে তো হাজার কোটি টাকার মালিক যতটুকু জেনেছি আমরা। আপনি স্ত্রী হিসেবে আপনার তো অধিকার ছিল। আমি কখনো তার হাজার কোটি টাকা দেখিও নি, শুনিও নি এবং তার কোনো সুবিধাও পাই। আপনি তার ব্যাপারে কি বলতে চান? সে কি অপরাধী কিনা? আপনি স্ত্রী হিসেবে কাছ থেকে কি দেখেছেন? যে গণমাধ্যমে যা আসছে, যা আমরা যতটুকু শুনে আসছি, আপনি এখানে অবশ্যই অনেস্টলি বলতে হবে। আমি আপনাকে অনুরোধ করব, আপনি নিজে করেননি যেটা আমরা, ঠিক আছে, আমরা এটাকে আমরা দেখছি এখন, কিন্তু আপনি এত কাছ থেকে আরিফ চৌধুরী কি করেছে না করেছে সেটা আপনার চেয়ে বেশি ভালো জানার কথা না অন্য কেউ। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি সে আসলে তার উদ্দেশ্য কি ছিল, সে কি করেছে। এবং সে কিন্তু ইয়াবা সেবন করার জন্য পুলিশের কাছেও, থানায় যখন তাকে নিয়ে যায় সেখানে সে পুলিশের কাছেও ইয়াবা চেয়েছে। এসব ব্যাপারে আপনি কি বলতে চান? আমি যে কয়দিন সংসার করেছি আমি তাকে ইয়াবা সেবন করতে দেখিনি এবং আমি বুঝতেও পারিনি যে সে ইয়াবা সেবন করে। আর জেকেজির ক্ষেত্রে আমি একই কথাই বলবো, তার অফিসটা অন্য জায়গায়। হ্যাঁ, তো আমি অফিসেও যাই না এবং সে এই কাজ করেছে কি না করেছে এটা আমি বলতে পারবো না। এটা তো এমন না যে আমি আমাকে নিজেকে বাঁচানোর জন্য বলে দিব যে আমি আসলে জানি না। এখন তদন্ত হচ্ছে, তদন্তে উঠে আসবে যে সে এটা করেছে কি করেনি। হ্যাঁ, কিন্তু আপনি কিভাবে দেখছেন? আপনি কি তাকে ডিফেন্ড করছেন? মানে সে এই ধরনের কোনো কর্মে লিপ্ত ছিল না, এটা বলতে চাচ্ছেন আপনি?
না, আমি এটা বলতে চাচ্ছি না, বা আমি এটা জানি না। সুতরাং এটা আমি পুরোপুরি নির্ভর করছি তদন্তের উপরে। তদন্ত যা হবে আমি সেটাই বিশ্বাস করব, এবং না, আমি আপনার তদন্তে মতামত যেহেতু জানতে চাচ্ছি। আপনি প্রমাণিত ব্যক্তিগতভাবে হবে। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে সে আমি এগুলিতে এটা জড়িত ছিল এটা না? আমি ব্যক্তিগতভাবে এটা বলতে পারছি না, যেহেতু আমি ব্যবস্থাপনার সাথে কোনোভাবেই করতাম না, মানে আমার আপনি সংযোগ কি ছিল আপনার না। স্বামীকে বাঁচাতে চাচ্ছেন কোনো একভাবে, মানে আপনি চাচ্ছেন যে এগুলিকে আপনি লুকাতে চাচ্ছেন, কিন্তু যেখানে তদন্ত তো নিশ্চয় চলছে, তদন্ত প্রাথমিক তদন্তে তার সম্পৃক্ততা না থাকলে তাকে অ্যারেস্ট করতো না। তিনি এখন জেলখানায় আছেন, ডেফিনেটলি তার অনেক কিছুই আপনাদের ওই অফিস থেকে পেয়েছে পুলিশ, এবং সেখানে অনেক নকল সার্টিফিকেট পেয়েছে। সেগুলোকে আপনি কিভাবে দেখেন? সেটা কি অপরাধ নয়? যদি নকল সার্টিফিকেট হয় এটা তো মারাত্মক অপরাধ। যদি নকল সার্টিফিকেট হয়ে থাকে এটা মারাত্মক অপরাধ। তো সেক্ষেত্রে আমি কেন, মানে আমি কি বলবো, এটা তো একটা অবিসংবাদিত সত্য যে এটা একটা মারাত্মক অপরাধ, এবং যে করেছে তার শাস্তি হবে। কিন্তু আসলে মানে কে করেছে না করেছে এটা তো আসলে আইন শৃঙ্খলা বাহিনী মানে তদন্ত না, রিপোর্ট না কে দিলে তো করেছে এটা তো স্বাভাবিক। এটা জেকেজির মালিক হলেন আপনার হাজবেন্ড। আপনি যেহেতু দাবি করেছেন আপনি চেয়ারম্যান নন, সেই ব্যাপারটা অবশ্যই তদন্ত করার বিষয় রয়ে গেছে। আপনি যদি কাগজপত্রে বা ডকুমেন্টেশনে যদি আপনার নাম না থাকে, ডেফিনেটলি এখানে যেভাবে দাবি করা হচ্ছে গণমাধ্যম থেকে যে আপনি এই কোম্পানির চেয়ারম্যান, আমরা ডেফিনেটলি এটাকে এখন থেকে আরো একটু সাবধানতার সাথে দেখার জন্য আমি আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো। কিন্তু তারা কোন, বেসড অন হোয়াট, যে তারা দাবি করছে আপনি সেটার চেয়ারম্যান ছিলেন। সুতরাং আপনার হাজবেন্ড কোম্পানি যা করেছে সেটার সম অপরাধী আপনাকেও আমরা মনে করি বা মনে করে আসছি। ফেসবুকের মধ্যে বা সোশ্যাল মাধ্যমে কিন্তু আপনাকে ঘিরে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। তো সেক্ষেত্রে আপনাকে গ্রেফতারের জন্য বিভিন্নভাবে প্রভোগ করা হচ্ছে পুলিশকে। এ পর্যন্ত পুলিশ থেকে কোনো ধরনের পেয়েছেন কিনা, ফোন পেয়েছেন কিনা, বা আপনাকে খুঁজছে কিনা পুলিশ? আমি মনে করি হচ্ছে আমাদের বাংলাদেশের পুলিশ অনেক দক্ষ, এবং হচ্ছে যে তারা এভিডেন্স বেসড এবং প্রমাণ বেসড কাজ করবে। কিন্তু আপনি ফেসবুকে কিছু একটা লিখে দিলেন যে সাইফুল সাগরের সাথে সাবরিনা মিষ্টির একটা রিলেশন, এটা আপনি লিখে দিলেন, বলে দিল কেউ, এটা প্রমাণ করবেন কিভাবে যে রিলেশন নাই? এটা কিন্তু প্রমাণ করা যায় না। কিন্তু এই জাতীয় জিনিস আমি বলে দিলাম, প্রমাণের দরকার নেই। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী আগাবে প্রমাণ নিয়ে, এই বিষয়ে আমি 100% কনফিডেন্ট। না, এ পর্যন্ত কি আপনাকে কোনো ধরনের জিজ্ঞাসাবাদ করেছে সেই শুরু থেকে? না, তারা তারা সংশ্লিষ্টতা দেখেছে এবং আমার কোনো সংশ্লিষ্টতাই তারা পাননি। তো সেক্ষেত্রে আমাকে প্রয়োজন হলে ওনারা নিশ্চয়ই জিজ্ঞেস করবেন। এখন আপনাকে বলা হচ্ছে যে আপনি আপনাদের কারণে যারা বিদেশ গমন করেছে, যে এইসব ধরনের সার্টিফিকেট নিয়ে আপনাদের কাছ থেকে যারা গিয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে, সেখানে তারা সমস্যার সম্মুখীন হয়েছেন। হ্যাঁ, প্রবাসীদের মধ্য থেকে একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে আপনাদের প্রতি। এসব ব্যাপারে আপনার কি আপনার কি আসলে আপনি এসব সম্বন্ধে কিছুই জানতেন না? এটা খুবই অবাক হচ্ছে, আমিও অবাক হচ্ছি যে আপনি কিছু জানতেন না। এবং আপনি জেনেও থাকলে বা শুনেও যদি থাকেন একই সাথে ঘর সংসার করতেন, কেন আপনি মানা করলেন না? কেন আপনি বারণ করলেন না যে এই ধরনের কোনো কর্মকাণ্ড যাতে না করা হয়? আমি বারবার বলছি যে আমি এটার সাথে ব্যবস্থাপনার সাথে ছিলাম না, এটা বারবার বলছি। কিন্তু আপনি আর আপনার আমি, স্বামীর সাথে সংসার করেছেন, রাইট? হ্যাঁ, সংসার এক জিনিস, মানে সংসারটা হচ্ছে সংসার, আর সে কর্মজীবনে সে কি করে, যেমন আমি যেমন কার্ডিয়াক সার্জারি করি, আমার যদি আল্লাহ না করুক সার্জারি করতে গিয়ে কোনো ভুল হয় বা কোনো ত্রুটি আমি করি, তাহলে কি সেটার জন্য দায়ভার আরিফুল চৌধুরী নেবেন? না, সে ঠিক আছে, সে এক জিনিস। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু সে ব্যবসা করতেন, এবং আপনি ব্যবসা আর আপনার জব দুই জিনিস। আপনার ব্যাপারটা স্পেশালাইজড একটা বিষয়, আর তার ব্যাপারটা খুব ওপেন একটা বিষয়। সুতরাং একজন আপনাদের পারিবারিক ব্যবসা ছিল সেটা। যেমন আপনি ডাক্তার ছিলেন, সে ডাক্তারের বিষয়টা সম্পূর্ণভাবে একটা প্রাতিষ্ঠানিক বিষয়। আর ব্যবসা যেটা ছিল সেটাতে ডেফিনেটলি আপনার একটা ইন্টারভেনশনের একটা জায়গা ছিল, এবং আপনার জানারও একটা জায়গা ছিল। সেখান থেকে আপনি কেনই বা তাকে জানতে চাননি, বা জানলেও আপনি কেন তাকে বাধা দেননি? অথবা আমরা কিভাবেই বা বিশ্বাস করব যে আপনি বাধা দিয়েছেন কিন্তু তিনি শোনেননি, অথবা আপনি কিছুই না, জানেন না? না, আমি আমি জানি না, সুতরাং বাধা দেওয়ার প্রশ্নটাও উঠছে না। তবে আমার এটার মানে মিসম্যানেজমেন্ট মনে হতো যে যেভাবে স্যাম্পল কালেকশন করে, যেভাবে পেশেন্ট স্যাটিসফ্যাকশনের জন্য যেভাবে রিপোর্ট গুলা দেওয়া হয়, দিতে হবে, বা পেশেন্ট স্ক্রুটিনি, তারপর হচ্ছে দায়বদ্ধতা, এই জিনিসগুলা আমার কাছে মানে আমার মনে হতো যে অ্যাজ এ ডক্টরস পয়েন্ট অফ ভিউ আমার কাছে পছন্দ হতো না, বা আমি কোনো পরামর্শ দিতে গেলে উনি সেই পরামর্শ গ্রহণ করতেন না।
তো শেষ পর্যন্ত আমি ভাবলাম যে তাহলে এটার সাথে, আর আমি নিজেও আমার এই করোনার সময় নিজস্ব কিছু কাজেও আমি ব্যস্ত ছিলাম, যে আমি একটা কাজ শুরু করতে চাচ্ছিলাম, যে আমি বাসায় গিয়ে করোনা রোগী না, অন্য রোগী যারা করোনার কারণে হাসপাতালে যেতে পারছে না, আহ, তাদেরকে আমি বাসায় গিয়ে ট্রিটমেন্ট দিব। এটা নিয়ে আমি কাজও শুরু করেছিলাম, এবং এটা নিয়ে আমি বিভিন্ন জুনিয়র ডাক্তার যারা অলরেডি একবার করোনা আক্রান্ত হয়েছে তাদের সাথে যোগাযোগ করেছিলাম, যে আমি বাসায় একটা টিম তৈরি করে বাসায় গিয়ে করোনা রোগীর চিকিৎসাটা দিব। তো এই কারণে আমি ভাবলাম যে আমি আর জেকেজির সাথে থাকবো না, কারণ এখানে আমার কোনো কথাই শোনা হয় না। তাহলে আমি আমার নিজের একটা টিম করে অন্যভাবে সার্ভ করার চেষ্টা করি। করেছেন কিনা সেটা? জি, মানে অন্যভাবে অন্য কোনো টিম তৈরি করে আপনি কি ওরকম ভাবে কিছু করেছেন কিনা? আমি এটা না, এই যে এটা আমি রেডি করছিলাম, যে আমি বাসায় গিয়ে অন্য রোগীদের, যেমন হার্টের কিছু পেশেন্ট, তারপর যারা ফুসফুসের সমস্যায় ভুগছে, অথবা যাদের কোনো অন্য কোনো সমস্যা আছে কিন্তু করোনার কারণে হাসপাতালে যেতে পারছে না বা ডক্টরদের চেম্বারে যেতে পারছে না, তো আমি তাদের চিকিৎসা দেওয়ার জন্য বাসায় গিয়ে একটা টিম রেডি করছিলাম, এবং আমি অনেক জুনিয়র ডাক্তারের সাথে কথা বলে মোটামুটি রেডিও হয়ে গিয়েছিলাম। তখন এই 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 ব্যাপারগুলোতে আমি জড়িয়ে পড়লাম, বা এই এই ঝামেলায় আমি দেখা যাচ্ছে যে আমাকে এই ধরনের ব্যাপারে জবাবদিহি করতে হচ্ছে। আপনার ব্যাপারে আরেকটা অভিযোগ আছে যে, আচ্ছা, অভিযোগ আছে যে, অভিযোগ বা আপনার প্রতি সবার একটা ইঙ্গিত আছে যে আপনি পলিটিক্যালি একটা হাই অথরিটির সাথে, হাই একটা লেভেলের সাথে আপনি সম্পর্ক মেনটেন করছেন বলে আপনি এখনো পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে, এবং আপনি এখনো চেষ্টা করে যাচ্ছেন যে এই সকল অপকর্ম যদি বলি এটা থেকে বের হওয়ার জন্য, আপনার স্বামীকে ছাড়ানোর জন্য, বের করানোর জন্য আপনি এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এটাকে কিভাবে দেখছেন? আসলে আপনার কতটুকু হাই লেভেলের লোকজনের সাথে আপনার সম্পর্ক আছে? আপনি অনেক সুন্দর মানুষ, অনেকের সাথে আপনি উঠা বসা করেছেন, ছবিতে আমরা দেখেছি আপনার স্বামী সহকারে আপনি বিভিন্ন জায়গাতে বড় বড় মন্ত্রীদের সাথে, এমপিদের সাথে, স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের সাথে পর্যন্ত আপনার ছবি আছে। সেই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? আমি যখন কোনো স্বাস্থ্যের প্রোগ্রামে যাব, বা আমি কেন, যখন কেউই স্বাস্থ্যের প্রোগ্রামে যাবে, আমি আমি শুধু ডাক্তার বলে না, কোনো সাংবাদিকও যদি স্বাস্থ্যের প্রোগ্রামে যান, তাহলে উনি কার সাথে ছবি তুলবেন? স্বাস্থ্যমন্ত্রীর সাথেই তো ছবি তুলবেন, এটাই তো স্বাভাবিক। যে কোনো প্রোগ্রামে, যখন এমনকি বিয়ে শাদীতেও যদি কখনো কোনো মন্ত্রী আসেন বা হাইলি পলিটিক্যাল কেউ আসেন, তখন তো তার সাথে সবাই ছবি তুলতে যাবে। তো এটা কি কোনো অপরাধের পর্যায়ে পড়ে কিনা আমার জানা নেই। আর আমি বলবো যে হ্যাঁ, আমি কলেজ লাইফ থেকেই আমি পলিটিক্স করে এসেছি। তো সব সময়, এবং যখন করেছি তখন আমাদের দল ক্ষমতাও ছিল না। আমি মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু আদর্শে বিশ্বাসী। আচ্ছা, তাহলে আপনি আওয়ামী লীগ করেন? জি। না, সেই সুবিধাটা আপনি নিয়েছেন কিনা তাহলে? আমি কোনো সুবিধাই নেইনি। আপনি অবাক হবেন যে আমার চাকরি জীবন অনেক দিনের, আমি হচ্ছে 24তম বিসিএস, কিন্তু এখন পর্যন্ত আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে পর্যন্ত প্রমোশন পাইনি। কেন? কারণ আমি এগুলো নিয়ে কখনো দেন দরবার, কারো কাছে যাওয়া, চলতি দায়িত্বের জন্য কিছু করা, এগুলো কখনোই করিনি, কখনোই না। আমি 24তম বিসিএস, এতদিন আমার অনেক কিছু হয়ে যাওয়ার কথা, এবং আমি এমএস করেছি আজ 5.5 বছর হয়ে গেল। তারপর এমনকি আমাদের জাতীয় হৃদরোগের যে অ্যালোটেড বাসাগুলো আছে, সেই বাসাও আমি দেন দরবার করে পাইনি। তাহলে আমি বুঝতে পারছি না যে কিভাবে আমি সুবিধা ভোগী। না, তাহলে সেই সুবিধাগুলি নেননি কেন? মানে আপনি কি এটা আপনার বোঝাতে চাচ্ছেন আপনার সততার কারণে আপনি নেননি, নাকি আপনার চেষ্টা করেও ফেলিওর হয়েছেন, অথবা আপনি সেরকম রাজনীতিবিদ নন সক্রিয়ভাবে? না, আমি রাজনীতি করেছি, কিন্তু সেটার জন্য কেউ বলতে পারবে না কারো কাছে আমি সুবিধা নিয়েছি। এই বিষয়ে আমি একেবারে দৃঢ়ভাবে বলতে পারবো। এবং এই ব্যাপারটা রাজনীতি করেন নাকি আবার হৃদরোগের চিকিৎসক? আপনি তো বিএনপি জামাতের কেউ গেলে আবার কোনো ধরনের অপচিকিৎসার সম্মুখীন হয় কিনা? যেহেতু আমার রোগীরা বলতে পারবে। আমার রোগীরা আশা করি তারা আমার পাশে আছে, এবং প্রচুর ফোন করছে, তারা এই সময় আমার পাশে আছে, আমার সাথে এসে হাসপাতালে দেখা করছে, আমাকে সাহস দিয়ে যাচ্ছে। আচ্ছা, মানে সবাইকে এখন সেখানে রোগীর সাথে কোনো দল মত এগুলা থাকার কোনো প্রশ্ন ওঠে না। এখন আপনার কথা শুনে যেটা বুঝতে পারছি যে আপনি কোনো অপকর্মের সাথে, বা এই গত কদিন ধরে যে কথাগুলো উঠে আসছে আপনাকে ঘিরে, এগুলি কোনোটার সাথে আপনি যুক্ত নন, রাইট?
আমি একটা মেয়ে, হ্যাঁ, আমাকে নিয়ে কথা বললে একটা মুখরোচক কথা হবে, তাই না? আমার ছবিগুলো দিলে একটা দেখতে মানুষের আনন্দ হবে। যারা অপরাধ স্বীকার করেছে তাদের কোনো ছবি নাই, যারা জবানবন্দি দিয়েছে অপরাধ স্বীকার করে তাদের কোনো ছবি নাই, কিন্তু আমার ছবি আছে। কেন? কারণ আমার ছবি দেখতে মানুষ বেশি আনন্দ পাচ্ছে। একটা চ্যানেলে আমাকে এভাবে প্রেজেন্ট করলে টিআরপি বাড়ছে। তো এই জন্যই তারা, এবং আমি মনে করি যে করোনা কালে কিছুটা বিনোদনও তারা এখান থেকে নিচ্ছে। দেখা যাচ্ছে যে ওদের করোনা কালে একটু স্ট্রেস থাকে, সেই এটাকে স্ট্রেস কি আপনি এনজয় করছেন? আপনিও তো ব্যাপকভাবে পরিচিতি পাচ্ছেন, আপনিও তো খুব মানে আলোচিত হচ্ছেন, সেটা তো আপনার একটা আপনি কিভাবে বোধ করছেন সেটাকে? কারণ আপনিও তো কভারেজ হচ্ছেন। এখন যে যেভাবে দেখে, যেমন অনেকে আমাকে সান্ত্বনা দিয়ে বলছে যে নেগেটিভ প্রচারও কিন্তু একটা প্রচার। তো এখন বাংলাদেশে সবাই তোমাকে চেনে, তো এখন আমি তো এই জিনিসটাকে নিতে সেই পারছি হিসাবে না। সামনে কি আমি পলিটিক্যালি আরো অ্যাডভান্স হওয়ার চিন্তা ভাবনা আছে এই পরিচিতিটাকে কাজে লাগিয়ে? কারণ বাংলাদেশে তো পরিচিত হলেই হয়, আহ, যে কোনো ভাবে হলে, নেগেটিভ হোক বা পজিটিভ, হ্যাঁ যে কোনো ভাবে না অ্যাটলিস্ট রাজনীতিতে একটা জায়গা করা যায় অন্তত। আসলে কোথাও কোনো জায়গা করার ইচ্ছা আমার কখনো ছিল না। আমি আপনাকে এর আগেও বললাম যে এনআইসিবিডির অ্যালোটেড বাসাতেই আমি এখন পর্যন্ত জায়গা করতে পারিনি। যে আমি এতদিন ধরে ওখানে আছি, আমি এখন পর্যন্ত একটা বাসা আমার নামে নাই। তো যাই হোক, কোথাও জায়গা করার উদ্দেশ্য আমার না। আর নেগেটিভ এই প্রচারগুলো যেগুলো একেবারে মানে আমাকে রেগুলার ক্ষত বিক্ষত করছে, আসলে আমার আত্মাকে পর্যন্ত মানে প্রতিনিয়ত আমি রক্তাক্ত হচ্ছি, যেটা আপনি মানে ভয় পাচ্ছেন কিনা যে কোনো মুহূর্তে আপনি গ্রেফতার হতে পারেন, বা আপনার প্রস্তুতি কি? আপনি কি লাগেজ টাগেজ গুছিয়ে রেখেছেন? কারণ পত্রিকা যেভাবে এসছে যে কোনো মুহূর্তে আপনাকে গ্রেফতার করা হতে পারে। মানসিক ভাবে আপনি প্রস্তুতি নিয়েছেন কিনা গ্রেফতার করার? আমি আল্লাহর উপর ভরসা রাখি, আমার সততার উপর ভরসা রাখি, এবং দেশের আইন শৃঙ্খলা বাহিনীর দক্ষতার উপর ভরসা রাখি। তারা তো এভাবে, তারা নিশ্চয়ই কাগজপত্র দেখবে, ওই অফিসে সিসিটিভি ফুটেজ দেখবেন, আমার ধন সম্পত্তি দেখবেন, দেখে তারা নিজেরাই বুঝতে পারবেন। না, এবং আপনার ধন আমার মনে হয় সম্পত্তি আপনারাও বুঝতে বিদেশেও পারবেন। তো পাঠিয়ে দিতে পারেন। আপনি তো বিদেশেও আপনি সব পড়াশোনা করেছেন। আপনি একটু আগে বললেন যে আপনি আমস্টারডামে ছিলেন, তো সেখানে আবার পাঠিয়ে দিয়েছেন কিনা সেটা তো দেখার বিষয়। সেটা হতে পারে না? এটা আপনারা খুঁজে দেখেন, এটা আপনারা খুঁজে হুম। দেখেন আমার কিছু আছে কিনা। কিন্তু একটা আপাতত গাড়ি তো ছিল, বাংলাদেশে আমার সম্পদের মধ্যে ছিল একটা গাড়ি, সেটাও আমি এই জেকেজির জন্য বিক্রি করে দিয়েছি। ও বাবা, তো জেকেজির জন্য তাহলে আপনার প্রচন্ড রকম ভালোবাসা আছে। এটা কবে বিক্রি অবশ্যই, করেছেন? যখন যখন এটা শুরু হয়েছিল, জেকেজির জন্য না, মানুষের জন্য এটা শুরু আচ্ছা। হয়েছিল। কেন? কারণ হচ্ছে আমি এখানে ঢুকলাম কেন, স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ দিল কেন, তখন তো আর জানতেন না কেউই যে এটা এই পর্যন্ত বা এই দিকে যাবে, এটা কি কেউ জানতেন? সবার মাথায় ছিল যে স্যাম্পল কালেকশন করতে হবে, যাতে স্যাম্পল কালেকশন করলে ডায়াগনোসিস হলে আইসোলেশন হবে, সংক্রমণের ঝুঁকি কমবে, এটাই তো মাথায় ছিল। তখন কি কেউ জানতো যে এই ভয়ঙ্কর ব্যাপার হবে? আর রিপোর্ট দেওয়ার কথা ছিল গভর্নমেন্ট ল্যাব থেকে। সুতরাং এটা তো মাথায় ছিল না যে এখানে কোনো দুর্নীতির কোনো জায়গা থাকতে পারে। রিপোর্ট দিবে গভর্নমেন্ট আপনারা তো আপনাদের হিসাবে রিপোর্ট দিয়েছেন আপনার 30,000-এর উপরে, কিন্তু আইসিডিডিআরবির হিসাবে আপনার মাত্র ওখান থেকে অর্ধেক পরিমাণ মানে 16,000-এর মতো আপনারা রিপোর্ট এনেছেন, যেটা সরকারি প্রতিষ্ঠান আইসিডিডিআরবি। সে বাকিটুকু আপনারা যে কিভাবে দিয়েছেন সেটা নিয়েই আসলে প্রশ্ন। এইটা আমি বলতে পারবো না, কারণ আপনারা আমি ওই 3-4টা অফিসে প্রশ্ন করে থাকেন যে মানুষের সিমটম গুলি মানে উপসর্গগুলি জিজ্ঞাসা করে থাকেন যে তোমার কি উপসর্গ, এটা সেটার উপরে বেসিস করে সেটার উপরে আপনারা ধারণা করে আপনারা রিপোর্ট দিয়েছিলেন। এটা সম্পূর্ণভাবে বেআইনি বা ফেক বলা যায়, তাই না? এ ব্যাপারে কি আপনি এটা জানতেন আমি কিনা? বলতে পারবো না, কারণ আমি তো রিপোর্ট দিতাম না। রিপোর্ট আর দেওয়া তো আমার আরেকটা কাজ ব্যাপার না। হলো সাবরিনা, আরেকটা ব্যাপার হলো আপনার আপনার স্বামী কিন্তু আসলে ইয়ের নয়, রাইট? আপনার স্বামী কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত কোনো প্রফেশনে নেই। উনি না ডাক্তার, উনি না স্বাস্থ্য সম্পর্কিত কোনো প্রফেশনে আছেন। তাহলে ওনাকে কিভাবে স্বাস্থ্য মন্ত্রণালয় ওনাকে কিভাবে কাজটা দিলেন? আমরা তো আচ্ছা, যেটা ধারণা করছি বিভিন্ন মাধ্যমে আসছে যে আপনি সেটার একটা মুখ্য ভূমিকা রেখেছেন সেখানে, যেহেতু আপনি না ডাক্তার। আমি তো আপনাকে বললাম যে কিছুক্ষণ আগেই স্বাস্থ্য অধিদপ্তর তাদের বিবৃতি দিয়ে পরিষ্কার করেছে তাদের অবস্থান, যে কাজটা তারা সিও আরিফুল চৌধুরীকে দিয়েছে, কারণ ইতিপূর্বেও তারা বহু কাজ ওনার সাথে করেছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে উনি স্বাস্থ্যের সাথে জড়িত নেই, কিন্তু সব ব্যবসা প্রতিষ্ঠান মানে বা সব হাসপাতালের মালিকই যে সবসময় ডাক্তার হয় তা কিন্তু না। সুতরাং এখানে ভাইরোলজিস্ট ছিলেন,
আহ, আহ, সেখানে শুধু আমি একমাত্র ডাক্তার তা কিন্তু না। তো সেখানে আমার কি ভূমিকা বা না, মালিক কাজ পক্ষের মধ্যে আরেকটা শুধুমাত্র আপনি প্রমাণিত। ডাক্তার ছিলেন, কারণ আরিফুল সাহেব তো নিজেই এটার ওনার ছিলেন। আপনার কথা মতে তিনি একটা সোল প্রোপ্রাইটারশিপের এই কোম্পানি ছিল সেখানে, বা মালিক সোল প্রোপ্রাইটারশিপ ইয়ে ছিল, সেখানে একমাত্র মালিক ছিলেন আরিফুল হক চৌধুরী, রাইট? হ্যাঁ, তো হ্যাঁ, সেক্ষেত্রে উনি সেটাই মালিক বলছি। ছিলেন। হ্যাঁ, সেক্ষেত্রে অন্য কেউ কাউকে দেখিয়ে, ওনার বন্ধু বান্ধবকে দেখিয়ে তো আর এই ধরনের কাজ নিতে পারে না। সে শুধুমাত্র পরিবারের কোনো সদস্য যদি তাকে যদি এই সেইম না, প্রফেশনে যদি আমাকে আমাকে দেখে উনি কাজ পাননি। এটা তো প্রমাণিতই হয়েছে যে উনাকে দেখে কাজটা দেয়া হয়েছে। আর এখানে উনি অ্যাপয়েন্ট করবেন ডক্টর, যেমন করেছিলেন উনি বায়োলজিস্ট যারা এবং বুথ স্পেশালিস্ট, এগুলা ওনার ছিল। হ্যাঁ, তো সেখানে আমার এখানে সম্পৃক্ততা তো তেমন নাই। আর আমি তো কার্ডিয়াক সার্জন, আমি তো এই বিষয়ে ভূত বিষয়ে অভিজ্ঞতা আমার নাই। আমি যতটুকু ট্রেনিং করেছি করোনা সম্পর্কে ডিজি হেলথ থেকে, ততটুকুই আমি শুধু স্বাস্থ্যকর্মীদেরকে দিতাম। তা আমাকে দেখিয়ে কাজ পাওয়াটা এটা ঠিক এখানে মানে ব্যাপারটা ঠিক মিলছে না। যে আপনি কি কার্ডিয়াক রিগ্রেট সার্জন। রিগ্রেট ফিল করেন কিনা যে ঘটনাটা ঘটেছে, এতে করে অনেক মানুষের জীবনে ব্যাপকভাবে খারাপ প্রভাব পড়েছে এবং আমরা দেশীয়ভাবে আমাদের মান ক্ষুণ্ণ হয়েছে, এবং এটা আপনি জানেন যে সারা বিশ্বের আন্তর্জাতিক মিডিয়াতে টপ রিপোর্টিং হয়েছে। এই ব্যাপারগুলোতে আপনি কিভাবে আপনি এটাকে দেখছেন বা আপনি মূল্যায়ন করছেন কিভাবে এটাকে? আপনার আমার পরিবারের, আপনি যদি নাও যদি ধরে নিয়ে আপনি এটাতে সম্পৃক্ত ছিলেন না, কিন্তু আপনার স্বামী ছিলেন, এটাকে আপনি কিভাবে দেখছেন? আসলে যখন মানুষ পিছনের দিকে তাকায় যে আমি একদম একটা খারাপ কিছু হয়ে যায়, তখন তো অবশ্যই খারাপ লাগে যে এটার সাথে আমি ছিলাম এবং এই জিনিসটা এখান থেকে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। অবশ্যই খারাপ লাগে, কারণ শুধু মানুষের জীবন নিয়ে তো এটা মানে জীবন নিয়ে একটা কাজ, জীবন মরণ নির্ধারণ নিয়ে একটা জিনিসকে ভুয়া দেওয়া হচ্ছে। তো সেটা তো অবশ্যই আমার খারাপ লাগবে, মানে প্রচন্ড খারাপই লাগছে। আর আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে, সেজন্য আমার অনেক খারাপ লাগছে। জি, সেক্ষেত্রে আপনি আপনার স্বামীকে কোনো ধরনের শাস্তি দিতে চান কিনা? একজন স্ত্রী হিসেবে আপনি কি ভূমিকা রাখবেন? তাকে পারিবারিকভাবে কি ধরনের শাস্তি দেওয়ার পরিকল্পনা করছেন বা এ পর্যন্ত দিয়েছেন? বা তাকে কি সহযোগিতা করছেন তার বের হওয়া নিয়ে? সে এখন জেলে আছে, তাকে কি সহযোগিতা করছেন সে কিভাবে বের হবে? আপনি একজন তার স্ত্রী গৃহিণী হিসেবে তাকে বের করতে চাচ্ছেন কিনা? আহ, আপনার ভূমিকা কি এই মুহূর্তে? আমি আমি এই বিষয়ে বলতে চাই যে ওনার বিরুদ্ধে মানে এই পুরো ঘটনাটার যে তদন্ত হচ্ছে, আমি সেই তদন্ত অনুযায়ী, আমি যেহেতু নিজেও এখানেই থাকতাম, আমার বাবার বাসায় থাকতাম এবং ওই ম্যানেজমেন্টের সাথে আমার সম্পৃক্ততা ছিল না, তো ব্যাপারটা আমার কাছেও ঘোলাটে যে কে অপরাধ করেছে আর কে করেনি। তো আমি এই ব্যাপারে সম্পূর্ণ নির্ভর করি তদন্তের উপরে। তদন্তের যে রিপোর্টে যে প্রমাণিত হবে দোষী, তার শাস্তি হোক। সেখানে গণমাধ্যম আমার তাহলে স্বামী হোক, কিভাবে, কেন, আমার বাবা কিভাবে, হোক, আমি নিজে হই। কিসের উপরে ভিত্তি করে গণমাধ্যম আপনাকে নিয়ে লেখালেখি করছে? বা আপনি যেহেতু দাবি করছেন এবং প্রমাণ আছে, আপনি যেটা আপনি চেয়ারম্যান নিয়ে এটার সাথে, এবং আপনি এটাও দাবি করছেন যে পুলিশ যদি আপনার এই প্রমাণ পেত তাহলে তো আমাকে অ্যারেস্ট করতোই, কিন্তু গণমাধ্যম খুব বেশি এটাকে নিয়ে লেখালেখি করছে, আপনাকে ইঙ্গিত করে অনেকবার বোঝানোর চেষ্টা করছে এবং পুলিশকে, প্রশাসনকে প্রভোগ করছে। এটাকে আপনি মনে করেন কিনা অন্য কোনো কারণ থাকতে পারে কিনা? হ্যাঁ, আমার মনে হচ্ছে যে যেভাবে জিনিসটা আমার দিকে মানে কোন রকম অন্য অন্য কিছু ছাড়াই, যে এটা কোম্পানি, উনি মালিক, আমি তো চেয়ারম্যান হতেই পারি না, সেই তারপরেও আমার সম্পৃক্ততা খুঁজে বার করা। আমি অফিসে যাই না অথচ বলছে আমি ওখানে যাচ্ছি। তো মনে হচ্ছে যে কাউকে হয়তো কাউকে বাঁচানোর জন্যই জিনিসটা আমার ঘাড়ে চাপানো হচ্ছে। তো দেখা যাক, কাকে ইনশাআল্লাহ, আমি বাঁচাতে হতে আল্লাহর পারে? উপর আপনার ভরসা। কাছে কোনো ধরনের ইয়ে আছে? আপনার কাছে কোনো ধরনের ওরকম কোনো ইয়ে আছে? ওরকম না, আপনি কিছু তাদের ভাবছেন? আমি না দেখতে পাচ্ছি যে মানে অহেতুক আস্ফালনটাই একটা সন্দেহের কারণ হয়ে যাচ্ছে। যে কোন একটা ইস্যুর তো বেসিস থাকবে, যে আমার কাছে এই কাগজটা আছে, উনি এটার মালিক, সেটা দেখে আমি ওনাকে বললাম। কিন্তু কিছুই নাই, তারপরেও আমি বলে যাচ্ছি, প্রতিষ্ঠা করানোর চেষ্টা করছি আপ্রাণ, নোংরামি করছি, অশ্লীলতা করছি, তাহলে সেটার মধ্যে হয়তো অন্য কিছু থাকতে পারে। আমার মনে হয় অন্য কিছু, তদন্তে সেটা উঠে আসবে। মানে আপনি কোনো কিছু ধারণা করতে পারছেন না চূড়ান্ত ভাবে? না, আমি ধারণা করতে পারছি না। অন্য কোনো কারণে মিডিয়া
তাহলে আমরা কি বলবো, আসলে আমার আর তেমন কিছু বলার নেই। দর্শকরা আছেন, দর্শকরা ডেফিনেটলি এটাকে বিবেচনা করবেন, এবং প্রশাসন আশা করি আপনার আপনার এই আজকের বক্তব্য থেকে তারা ডেফিনেটলি কিছু রসদ খুঁজে পাবেন এবং সেই মোতাবেক ব্যবস্থা নেবেন। আর যদি আপনি নিষ্পাপ হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি আপনার প্রতি অনেক অনেক শুভেচ্ছা রইল। আপনি আমি নিরাপদ আপনার থাকবেন। দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যদি আপনি অনুমতি দেন। জি শিওর শিওর, বলুন প্লিজ। জি, আপনি যা মনে যা আছে সব বলুন, সমস্যা নেই। জি, আমি বলতে চাই যে অপরাধ করেছে তার শাস্তি হোক, তদন্ত হোক, বিচার হোক, কিন্তু বিনা কারণে কারো চরিত্রে কলঙ্ক লেপন করা, কোনো প্রমাণ ছাড়া নোংরা কথা এভাবে ভাইরাল করা, এই জিনিসটা খুবই খুবই একটা ন্যাক্কারজনক কাজ। যারা করছেন তাদেরও পরিবার আছে হয়তো, জানি না তারা কি পারিবারিক শিক্ষা পেয়েছেন। তাদেরকে আমি বলবো আপনি এই জিনিসটা থেকে সরে আসুন। ভুয়া রিপোর্ট একটা অত্যন্ত অত্যন্ত সিরিয়াস ব্যাপার। জাস্ট ওই ভুয়া রিপোর্টের সিরিয়াস ব্যাপারটাতে কনসেন্ট্রেট করুন। আমার লিপস্টিকের কালারে কনসেন্ট্রেট করার চাইতে ভুয়া রিপোর্ট কারা দিচ্ছে সেটা সেই বিষয়ে কনসেন্ট্রেশন দেওয়াটা অনেক বেশি জরুরি। না এটাকে মনে করছেন না আপনাকে বেশি ভালো লাগছে সে কারণে হয়তো এটা করছে, মানে আপনি দেখতে সুন্দর সবাই বলছে, এবং আপনি অনেকটা আপনাকে ঈর্ষা করেও করছে যে আপনার আপনার ছবিগুলি সুন্দর হচ্ছে। আপনি একজন ডাক্তার, আপনি কেন এত সুন্দর হবেন, আপনি কেন এত সুন্দর করে মডেলিং করে ছবি তুলবেন। অনেকটা ধরা যায় যে ডাক্তারদের মডেলিং করার কোনো রাইটস নাই, এই ধরনের কোনো কিছু বোঝাতে চায় কিনা তারা। আপনি কিভাবে দেখছেন? আমার আমার যেটা মনে হচ্ছে যে এর আগে যিনি মিস ওয়ার্ল্ড হলেন উনিও কিন্তু কার্ডিয়াক সার্জারি স্টুডেন্ট ছিলেন। তো আসলে আমি এই বিষয়ে কিছু বলতে চাই না, সচেতন মানুষদের উপরে ছাড়তে চাই, তারা যা বলে সেটাই। কিন্তু অযথা নোংরামি, আমি বলবো যে আপনারা যদি সবাই এগিয়ে না আসেন এই নোংরামিটা প্রিভেন্ট করার জন্য, তাহলে নিজের বিবেকের কাছেও বোধহয় নিজেরা ক্লিয়ার থাকতে পারবেন না। জি, আপনার আর কোনো কিছু বলার না থাকলে আজকের আমি অনুষ্ঠানের ইতি টানবো এখন এখানেই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাবরিনা আরিফ চৌধুরী। আপনি আজকে থেকে আপনার আরিফটাকে বাদ দিতে চাচ্ছিলেন আপনার নাম থেকে। আপনি কি অফিসিয়ালি কোনো ধরনের বিচ্ছেদ হয়ে গেছে আপনার আর আপনার স্বামীর সাথে, এমন কিছু এই কারণে আপনি নাম বাদ দিতে চাচ্ছেন? বা আপনার ফেসবুক আমরা দেখতে পাচ্ছি আরিফ সাবরিনা মিষ্টি চৌধুরী আপনি দিয়েছেন, আগে ছিল সাবরিনা আরিফ চৌধুরী, এখন মিষ্টি চৌধুরী দিচ্ছেন। এটা কোনো পেছনে কোনো কারণ আছে নাকি আপনি তার সাথে সম্পূর্ণ সম্পর্ক শেষ করে দিয়েছেন? হ্যাঁ, এটা শেষের পথে, যদিও এটা একান্ত ব্যক্তিগত ব্যাপার। তারপর যেহেতু আপনি কোশ্চেনটা করলেন আমি বলছি যেটা শেষের পথে। তাহলে আপনি সিঙ্গেল হতে যাচ্ছেন খুব শীঘ্রই? ওকে। সব মানুষই কিন্তু সিঙ্গেল, কারো এই সামাজিক পরিচয় থাকে, কারো থাকে না, কিন্তু প্রত্যেকটা মানুষই একা বলে আমি মনে করি। এবং সারা জীবন আমি একাই ফাইট করেছি সব সময়, এবং এই মুহূর্তেও আমি একলা ফাইট করছি। যাক, যদি একলা ফাইট করে থাকেন সেটা যদি সত্যিকার অর্থে আপনার বিনা কারণে হয়ে থাকে, আপনার প্রতি কোনো অবিচার করা হয়ে থাকে, ডেফিনেটলি তদন্তকারী সংস্থা সেটাকে ভাবছে বা দেখছে বলেই কিন্তু আপনি এখনো বাহিরে। না হলে আমরা যতটুকু দেখেছি এ পর্যন্ত এই ধরনের কথা ওঠার সাথে সাথেই কিন্তু সবাই গ্রেফতার হচ্ছে। আপনার ক্ষেত্রে একটু ব্যতিক্রম বলেই কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন উঠছে যে তাহলে কি সাবরিনা আরিফ চৌধুরী কোনো শক্তিশালী কোনো চরিত্র কিনা, মানুষ কিনা, যে কারণে প্রশাসন তার কাছে যেতে পারছে না। আমার একটাই শক্তি, সেটা হচ্ছে আমার সততা, একটাই শক্তি, এটা প্রমাণ হবে ইনশাল্লাহ। সেটাই যদি হয়ে থাকে, আমি মনে করি যে যদি আপনি সত্যিকার অর্থে নিষ্পাপ হয়ে থাকেন আপনার জয় হোক। আর যদি আপনি ভুল করে থাকেন অবশ্যই আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, অবশ্যই আপনাকে আইনের মুখাপেক্ষি হতে হবে, এবং বাংলাদেশি আইন মোতাবেক আপনাকে অবশ্যই সেই শাস্তি আপনার আসবে এবং আপনি সেটাকে মেনে নেবেন। আমরা দুঃখ প্রকাশ করব, কারণ আপনাকে দীর্ঘদিন ধরে চিনি, আপনি অনেক কাজ করেছেন, আপনি স্বাস্থ্য বিভাগে আপনার বিশাল ভূমিকা রয়েছে, অবদান রয়েছে। আমরা অবশ্যই আপনার এরকম কোনো কিছু হলে আমরা দুঃখ পাবো, এবং আমার দর্শকরা যারা আছে তারাও দুঃখ পাবে, কারণ আপনার মতো একজন প্রথম নারী সার্জন, কার্ডিয়াক, আপনি তো প্রথম নারী সার্জন, রাইট? কার্ডিয়াক সার্জন বাংলাদেশে। আমার আগে একজন আপা কার্ডিয়াক সার্জারিতে এমএস পাস করেছিলেন, কিন্তু উনি এই ব্যাপারটা আর কন্টিনিউ করেননি।
উনি ওনার স্বামীর সাথে বিদেশে চলে যান এবং ওখানেই উনি আছেন এবং ওখানে উনি কোন রকম সার্জারি প্র্যাকটিস করছেন না। তো আমি বললাম এখন সবাই কাকে ফার্স্ট কার্ডিয়াক সার্জন বলবেন সেটা মানুষের নিজস্ব বিবেচনা। তবে এক্ষেত্রে আমি বলবো যে রবীন্দ্রনাথের বড় ভাইও কবিতা লিখতেন, কিন্তু রবীন্দ্রনাথ। যাই হোক, আপনি সেটাও ক্লিয়ার করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আর মানুষের হৃদয়কে আপনি পুনর্স্থাপন করেন, মানুষের হৃদয়কে আপনি জোড়া লাগান, মানুষের হৃদয় থেকে আপনি কালিমা ব্যথা দূর করে আপনি সেটাকে একটা সুন্দর জায়গায় রাখার চেষ্টা করেন, মানুষকে জীবন ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেন। ডেফিনেটলি সৃষ্টিকর্তার ইশারাতেই সবকিছু হয়, তবু আপনি চেষ্টা করে যাচ্ছেন তার দয়ায়। এই অবস্থাতে আমি আপনার কোনো কার্যক্রমে, আপনার কোনো ভূমিকাতে, আপনার কোনো কর্মকাণ্ডে মানুষের হৃদয় যাতে কাটাছেঁড়া ছাড়া যাতে ব্যথা না পায়, এবং আমরা চাই আপনি আপনার এই পেশা যেটা আছে, মহান পেশা, এই পেশাতে আপনি অনেক উত্তরোত্তর বৃদ্ধি আপনার কামনা করছে, এবং আপনি অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষের সেবায় ব্রত থাকুন। আর অবশ্যই যদি আপনি নিষ্পাপ হন, আপনি খুব শীঘ্রই রিলিজ পাবেন এইসব প্রোপাগান্ডা থেকে। দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠানটি আপনারা অবশ্যই আপনাদের নিজেদের ওয়ালে আপনারা শেয়ার করবেন। আপনারা অবশ্যই ফেস দ্য পিপল, আমার এই অনুষ্ঠানটি আপনাদের ফেসবুক থেকে শুরু করে সকল গণমাধ্যমে আলোচিত হয়েছেন। তাকে আমি কোনোভাবে কষ্ট করে তাকে আমি অবশ্য কষ্ট হয়নি, আমার সাথে তিনি খুব সুন্দরভাবে যোগাযোগ করেছেন, কষ্ট করেছেন ওনাকে পেতে, কিন্তু আসার ব্যাপারে উনি এক বাক্যে উনি আমার সাথে আসার জন্য রেডি হয়েছেন। কারণ উনি যেটা বলতে চেয়েছেন যে তিনি কোনোভাবেই কোনো কিছুকে ভয় পান না। কারণ হলো তিনি কোনো মিডিয়াকে ভয় পান না, তিনি সত্য বলতে সবসময় রেডি আছেন, যে কারণে আজকের এই অনুষ্ঠানটির নামকরণ করা হয়েছে সত্য মিথ্যা। আপনারাই বিবেচনা করবেন কতটুকু সত্য মিথ্যা, কিন্তু আমি আমার প্রশ্নগুলি আজকে করে যাব, কারণ যে দুর্নামগুলো আমাদের দেশের জন্য হয়েছে, যেভাবে নকল করোনা সার্টিফিকেট দিয়ে দেশের বাহিরে আমাদের দুর্নাম আমরা করাতে হয়েছে, আমাদের দেশে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, ডেফিনেটলি কিছু না কিছু দায়ভার আজকের অতিথি সাবরিনা আরিফ চৌধুরী আপনাকে নিতে হবে, যেহেতু আপনার পরিবারের সদস্য। এটাকে আপনি কিভাবে আমার কাছে ব্যাখ্যা করবেন সেটার প্রশ্ন করার আগে আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, পত্রিকায় এসছে আপনাকে পাওয়া যাচ্ছে না, পত্রিকায় এসছে আপনি পলাতক, এই ব্যাপারটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? কিন্তু আমি আপনাকে পেয়েছি, এ ব্যাপারে আপনার মতামত জানতে চাই শুরুতে। সাবরিনা আরিফ চৌধুরী। ধন্যবাদ। সবাই এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করেছিল যে বা এখনো করার চেষ্টা করে যাচ্ছে যে সাবরিনা তুই পালিয়ে যা, কিন্তু আমি পালাবো না, কারণ আমি জানি যে আমি কোনো অন্যায় করিনি। তো আর আপনি তো আমাকে পেয়েছেন, সরাসরি না দেখলেও আপনার লাইভের মাধ্যমে পেয়েছেন, কাজে আপনিই বলুন যে আমি পলাতক কি আমি পলাতক নই। এখন সেই অভিযোগ কেন আপনার প্রতি আসছে, কেন গণমাধ্যম আপনাকে নিয়ে লিখছে? কারণ আপনি আপনার সাথে সম্পৃক্ততা আছে, আপনার স্বামী এই ধরনের কর্মকাণ্ড করেছে, সেটা কিন্তু প্রমাণিত হয়েছে। আপনার অফিসে গিয়ে সেখানে ভুল সার্টিফিকেট, সেখানে নকল সার্টিফিকেট পাওয়া গেছে, সেখানে নকল কিট পাওয়া গেছে, এবং আপনাকেও যখন প্রশ্ন করা হয়েছিল আপনিও কিন্তু অনেকটাই বলেছেন, আপনি ডিফেন্ড করার চেষ্টা করেছেন, জেকেজির যে নকল সার্টিফিকেটগুলি দিয়েছে সেগুলি ডিফেন্ড করার চেষ্টা করেছেন আপনি গণমাধ্যমে। তাহলে আপনি যদি নাই সম্পৃক্ত থাকেন সেটাকে ডিফেন্ড করার কেন চেষ্টা করেছেন? না, আমি ডিফেন্ড করার চেষ্টা করেছি বলে আমার মনে হচ্ছে না, যেহেতু আমি অনেকদিন ধরে জেকেজির সাথে নাই এবং আমি এটার ব্যবস্থাপনার সাথে কখনোই ছিলাম না। কেন নাই কিভাবে? আপনি তো চেয়ারম্যান, সেটার এই কোম্পানির চেয়ারম্যান তো আপনি, আমরা গণমাধ্যমে যেটা জেনেছি। আসলে কোনো একটা জায়গায় চেয়ারম্যান হতে হলে তাকে সত্যিকার অর্থে কাগজ কলমের চেয়ারম্যান হতে হয়। এখন ওভাল গ্রুপটা হচ্ছে একটা ব্যক্তি মালিকানাধীন কোম্পানি। তো সেখানে জেকেজির, হ্যাঁ, জেকেজি হচ্ছে ওভাল গ্রুপের একটি অঙ্গ সংগঠন। তো জেকেজির আলাদা কোনো কাগজপত্র নেই, এটা ওভাল গ্রুপের অঙ্গ সংগঠন। আর ওভাল গ্রুপ হচ্ছে ব্যক্তি মালিকানাধীন প্রোপাইটারশিপ কোম্পানি। সেখানে আমার চেয়ারম্যান হওয়ার কোনো
প্রশ্নই ওঠে না। তো এই কথাটা কেন বলা হচ্ছে আমি জানি না। এটা কি আর ডকুমেন্ট মুখে আছে মুখে আপনার কাছে যে এটা কোনো ইয়ে নয়, লিমিটেড কোম্পানি নয়? কারণ আপনি যেহেতু চেয়ারম্যান, গণমাধ্যমে তাহলে কিভাবে আসলো? ডেফিনেটলি তাদের কাছে তো প্রমাণপত্র আছে, গণমাধ্যমে তাই না? কেন এসেছে এটা গণমাধ্যমই জানে কেন চেয়ারম্যান বলছে। এখন আমি যদি কেউ মিস ইউনিভার্স বলে তাহলে কি আমি এখানকার মিস ইউনিভার্স হয়ে যাব? তা তো না। এটার তো একটা ভিত্তি, এভিডেন্স, ডকুমেন্টস লাগবে। সুতরাং মুখের কথায় তো কিছু হবে না। এটা অবশ্যই দেখতে হবে যে এটা কাগজপত্রে কে আছে। এটা একটা ব্যক্তি মালিকানাধীন, সম্পূর্ণ ব্যক্তি মালিকানাধীন, একক মালিকানাধীন, এবং এটা মালিক হচ্ছে উনি। এখানে আমার চেয়ারম্যান হওয়ার কোনো প্রশ্ন ওঠে না। তিনি কি এখনো আপনার স্বামী হিসেবে আছেন? মাঝখান দিয়ে আপনি বলেছেন আপনাকে অনেক নির্যাতন করেছে, এমন দাবিও করেছেন আপনি, এবং এই সংকটকালীন সময়ে আপনার নামের সাথেও আপনি আরিফটাকে মুছে দিচ্ছেন। এই সংকটকালীন সময়ে কেন আপনি স্বামীর পাশে থাকছেন না? কেন মুছে দিতে চাচ্ছেন? এবং আগে কেন মুছলেন না, এখন কেন মুছতে চাচ্ছেন? আসলে মানুষের জীবনে যখন একটা মানুষের অনেক ঢাকঢোল পিটিয়ে অনেক অনুষ্ঠান করে বিয়ে হয়, তখন কিন্তু মানুষ জানে না যে তার 1 বছর বা 2 বছর পরেই তার দুজনের মধ্যে বিচ্ছেদ আসতে পারে। হ্যাঁ, সুতরাং বিচ্ছেদটা কখন আসবে সেটা কিন্তু কেউ জানে না। বা অনেকে এরকম, আপনি যেমন বললেন সেরকম অনেকেই বলছে যে উনি তো অনেক ছবি দিয়েছে, অনেক রোমান্টিক ছবি দিয়েছে। তার মানে এই না যে কয়েকদিন পরে সম্পর্কটা খারাপের দিকে গড়াবে না। এরকম যদি মানুষ জানতো তাহলে কিন্তু তারা অনুষ্ঠান করে কতদিন অনেক ধরে ছবি খারাপের তুলে। দিকে আছে? কারণ আপনি তো আপনার আপনার সোশ্যাল মিডিয়াতে, আপনার ফেসবুকে আপনি রীতিমতো ছবি দিয়ে যাচ্ছেন, তার সাথে আপনার খুব ইন্টিমেট সম্পর্ক, আপনি তার সাথে খুব হ্যাঁ, সেটা অনেক আগের ছবি। যেমন গত 7-8 মাসের মধ্যেও তার সাথে আমি ওরকম কোনো বেশিরভাগ সময় আমি একলা ছবি দিয়েছি। হ্যাঁ, আমাদের। আর মূল ব্যাপারটা হচ্ছে জেকেজির কাজ নিয়েই দুজনের মধ্যে টানাপোড়েনটা শুরু হয়। তো সেটা শেষ পর্যন্ত এখন বিচ্ছেদে গড়িয়েছে। তো অনেকে তো বলছে যে আপনি যেহেতু ডাক্তার হিসেবে আছেন, আপনি রিনাউন্ড ডাক্তার, এবং সে কারণে আপনি আপনার পেশাটাকে আপনি ব্যবহার করেছেন এই ধরনের সুবিধা গ্রহণের জন্য। আপনি আসলে কতটুকু আপনার পেশাকে ব্যবহার করেছেন এই বিষয়টাতে? আচ্ছা, আমি জানাতে চাই যে স্বাস্থ্য অধিদপ্তর কিছুক্ষণ আগে একটা বিবৃতি দিয়েছেন, প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে যে তারা কিভাবে জেকেজিকে কাজ দিয়েছে। তারা আমার মাধ্যমে না, এখানকার সিও আরিফুল চৌধুরীকে যেহেতু চিনতেন, তিনি শুধু এখন থেকে না, আমার বিয়ের আগে থেকেই স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে কাজ করেন, সেই হিসাবে ইভেন্ট উনি কাজ পান। ম্যানেজমেন্টে ছিলেন। হ্যাঁ। তো বিভিন্ন মন্ত্রণালয়ের কাজগুলি উনি করেছেন, সেখানে আমার কিন্তু বিন্দুমাত্র সম্পৃক্ততা ছিল না। এবং আজকে এটা সুস্পষ্টভাবে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তির মধ্যে প্রকাশিত হয়েছে যে কাজটা কিভাবে পেয়েছে। তাহলে এখানে এটার আমার কিছু আর বলার নেই। জি, এখন আপনি বলছেন তার সাথে আপনার সম্পর্ক, কিন্তু তাও আমরা শুনেছি আপনি বিভিন্ন বিভিন্ন বারে বা বিভিন্ন জায়গাতে আপনি তার সাথে ঘোরাফেরা করেছেন, এবং আপনি ইয়াবাও সেবন আমি করেন, সে শুনতে ধরনের পাচ্ছি না। অভিযোগও আছে আপনার প্রতি। যে আপনি শুনতে পাচ্ছেন না? মিস সাবরিনা, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আপনি শুনতে পাচ্ছেন না? আপনার ওখানে কোনো সমস্যা আছে? সাবরিনা, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনার ওখানে কোনো সমস্যা হয়েছে মনে হচ্ছে। আমি শুনতে পাচ্ছি না। আপনি আপনি দয়া করে আপনার ওখানে যে এখন শুনতে অডিওটা আছে পাচ্ছি, সেই আপনি একটু বলুন প্লিজ। জি জি, আমি বলছিলাম আপনি দাবি করছিলেন যে আপনি তার সাথে কোনো সম্পর্ক নেই বা সেই, আপনি মনে করেন স্ত্রী হিসেবে দাবি এই সম্পর্ক না থাকলেও কি আপনি একদম দায় মুক্ত হতে পারেন কিনা? পাশাপাশি আপনি তার সাথে সেখানেও, যেখানে তিতুমির কলেজে যেখানে আপনাদেরকে অনুমতি দেওয়া হয়েছিল আপনাদের কার্যক্রম পরিচালনা করার জন্য, সেখানকার মানুষও কিন্তু দাবি করেছে যে আপনি বিভিন্ন ভাবে অনেক লোকজন নিয়ে সেখানে অনেক মানুষকে পিটিয়েছেন, সেখানকার স্টাফদেরকে পিটিয়েছেন, এবং সেখানে আপনি এবং আপনার স্বামী এবং আপনাদের সাঙ্গপাঙ্গরা সেখানে বসে আপনারা মদ্যপান করেছেন, আপনারা ইয়াবা সেবন করেছেন। বিশেষ করে আপনার কথা বলা হয়েছে আপনিও ইয়াবা সেবন করেন। সেক্ষেত্রে আপনার মতামত কি? তাহলে ওরা কেন বললো এসব ব্যাপারে? আসলে আমি মদ্যপান তো দূরের কথা, ইয়াবা তো দূরের কথা, আমি কখনো কোনো কৌতূহল বা আগ্রহ বশত সিগারেটও মুখে দিয়ে দেখিনি। তো এটা আমার ক্লোজ যারা আছেন, আমার ফ্রেন্ডসরা, আত্মীয়রা, তারা বলতে পারবেন ভালো মতনই। আর হচ্ছে আমি একটা কার্ডিয়াক সার্জন, এবং আমি কেমন সার্জারি করি এটা হয়তো আপনি খোঁজ নিলে জানতে পারবেন। তো একটা কার্ডিয়াক সার্জন, আমাদের খুব স্টেডিলি অপারেশনটা করতে হয়, এবং আমরা যে বাইপাস সার্জারি করি এটা খুব সূক্ষ্ম একটা কাজ। তিতুমির কলেজের ইয়াবা নিরাপত্তা সেবনকারী প্রহরী পক্ষে এটা সম্ভব কিনা আমি সানাউল্লাহ বলেছে কিন্তু
সানাউল্লাহ বলেছে আপনারা সেখানে নাচ গানও করেছেন, আপনারা গিয়ে গিয়ে সেখানে জোর করে না সেটাকে ইয়ে আমি তো সেখানে ছিলাম না, আমি তো ওখানে আর অবস্থান করতাম না। আর আমি ওখানে নাচ গান করবো কেন? নাচ করলে আমি কোন স্টেজে পারফর্ম করব, ওখানে নাচ গান করার আমার কোনো প্রশ্ন হচ্ছে না। আপনি যথেষ্ট সুন্দর একজন মানুষ, আপনার ছবিও আপনি সুন্দর সুন্দর ছবি দিয়ে থাকেন আপনার ফেসবুকের মধ্যে। অনেকে বলছে আপনি ডাক্তার চেয়েও বেশি আপনি নায়িকার মতো লাগছে, বা আপনি অন্যান্য খারাপ খারাপ ভাবে আপনাকে অভিযুক্ত করতে চাচ্ছে, এগুলোকে আপনি কিভাবে দেখেন? কারণ আপনি আপনি সুন্দরভাবে ছবি তুলেন, বাট বিষয়টা সোশ্যাল মিডিয়াতে খুব ব্যাপকভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়েছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, আমি হচ্ছে বলতে চাই যে ছোটবেলায় কিন্তু আসলে আমার নায়িকা হওয়ারই শখ ছিল। তো বাবা মার উৎসাহে এবং পরবর্তীতে আমার নিজেরও মত চেঞ্জ করে আমি ডক্টর হয়েছি। ছোটবেলা আমার কেটেছে অ্যামস্টারডামে। তখন আমি কাউকে দেখিনি অ্যামস্টারডামে যে কোনো ডক্টরের তার হসপিটালের বাইরে কোনো ড্রেস কোড আছে, যে হসপিটালের বাইরেও সে ডাক্তার সেজে থাকতে হবে, এমন কিছু আমি দেখিনি। আর আমাকে যখন এমবিবিএস সার্টিফিকেট দেয়া হয় তখন বা যখন আমি এমএস করি, পোস্ট গ্রাজুয়েশন করি, এই 5 বছরের এমএস কোর্সের মধ্যে কখনো আমাকে বলা হয়নি বা সার্টিফিকেট দেওয়ার সময় বলা হয়নি যে তুমি পরবর্তীতে এই ড্রেস গুলো পড়তে পারবে না। যদি বলা হতো তাহলে আমি নিশ্চয়ই সেটা পালন করতাম। আচ্ছা, আপনাদের ব্যাপারে যে অভিযোগটা আছে যে আপনারা নকল সার্টিফিকেট দিয়েছেন, মানে যাদের করোনা হয়নি তাদেরকেও করোনা পজিটিভ সার্টিফিকেট দিয়েছেন, এবং আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে নমুনা সংগ্রহের জন্য। সেক্ষেত্রে আপনারা এই সার্টিফিকেট, নকল সার্টিফিকেট যে হচ্ছে প্রায় 33 না যেন 34,000, আমার এক্স্যাক্টলি মনে নেই, যে এর মধ্যে আপনারা অর্ধেকের মতোই নকল দিয়েছেন এবং আপনারা ব্যাপক টাকা দুর্নীতি করে অর্জন করেছেন, সেটার ব্যাপারে একটু বলেন। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি যে আমি যে কয়দিন ওটার সাথে যদিও আমি কার্যক্রম বা ব্যবস্থাপনার সাথে যুক্ত ছিলাম না, কিন্তু এই কনসেপ্টটা আমি জানতাম, যে কনসেপ্টটা হচ্ছে শুধু বুথ ভিত্তিক নমুনা সংগ্রহ হবে এবং এখানে আমার মানে বুথ ভিত্তিক নমুনা সংগ্রহ হবে এবং নমুনাটা সংগ্রহ করে গভর্নমেন্ট ল্যাবে রিপোর্ট হবে এবং রিপোর্টটা গভর্নমেন্ট ল্যাব থেকে দেওয়া হবে। এখানে জেকেজির কোনো ভূমিকা নেই, রিপোর্টটা গভর্নমেন্ট ল্যাব থেকে দেবে। তো এই পর্যন্তই আমি জানি এবং এই কনসেপ্টের উপর বেস করে আমি ছিলাম ওখানে। পরবর্তীতে আমি চলে এসেছি, তো যেহেতু আমি চলে এসেছি তারপর সেখানে কি হয়েছে এটা আমি বলতে পারবো না। জি দর্শক, আপনারা কিন্তু অবশ্যই এই অনুষ্ঠানটি অবশ্যই শেয়ার করবেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ স্পর্শকাতর একটি এপিসোড। আমি সবার কাছে অনুরোধ করবো আপনারা অবশ্যই নিজেদের টাইম লাইনে শেয়ার করুন, তাতে হবে কি সবাই দেখবে। কারণ আজকের সাবরিন আরিফ চৌধুরী সত্য মিথ্যা কি বলছে এটা আজকে প্রমাণিত হবে। আমি বলতে চাই সাবরিন আরিফ চৌধুরী, যে আপনি যদি কোনো দুষ্কর্ম অথবা অপরাধ না করে থাকেন, আপনি এই অনুষ্ঠানে বলতে পারেন, আপনি আপনার অবস্থানকে পরিষ্কার করতে পারেন। আপনি জানেন যে আপনার পেছনে বা আপনাকে কিন্তু এখন অনেকেই ফলো করছে, গণমাধ্যম থেকে শুরু করে পুলিশ আপনার প্রতি একটা নজর রেখেছে। তা আমরা চাই আসলে কোনটা সত্য সেটা উঠে আসুক। আপনি আমার এই অনুষ্ঠানে সম্পূর্ণভাবে নির্ভরশীল রাখতে পারেন। আশা করি এই অনুষ্ঠানের মাধ্যমে হয় আপনার জীবনের একটি নতুন মোড় নতুন করে শুরু হবে, আদারওয়াইজ হয়তো অন্যভাবে চলে যেতে পারে। তা আমি যে কারণে চাই আপনার পাশে মানুষ হয়তো দাঁড়াবে, যদি আপনি নিষ্পাপ হন, যদি আপনি কোনো ধরনের অপকর্মের সাথে জড়িত না থাকেন, ডেফিনেটলি আমরা আপনার পাশে দাঁড়াবো। আর যদি আপনি অপকর্ম করে থাকেন সেই ব্যাপার সেটাও আমরা খতিয়ে দেখব এবং আইন শৃঙ্খলা বাহিনী খতিয়ে দেখছে, কিন্তু এখনো পর্যন্ত আপনাকে কেন গ্রেফতার করছে না যদি আপনার বিরুদ্ধে সেই ধরনের কোনো অভিযোগ প্রমাণিত হয়ে থাকে? এ ব্যাপারে কি আপনি পুলিশের কোনো বক্তব্য পেয়েছেন ইতিমধ্যে? আমি জানি যে কোথাও আমার কোনো সংশ্লিষ্টতা নেই। আমি হচ্ছে এ বিষয়ে কনফিডেন্ট যে কোথাও আমার কোনো বিন্দু মাত্র সংশ্লিষ্টতা নাই, না মালিকানায় না ব্যবস্থাপনায়। তাহলে কিভাবে? আমি তো, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তো যথেষ্ট দক্ষ এবং তারা যখন আমার সম্পত্তি বা আমার ব্যাংক ব্যালেন্স কিছু আছে কিনা চেক করবে, তখন তো তারা বুঝতেই পারবে যে কোনো দুর্নীতির আশ্রয় আমি আজকে কেন, গত 12 বছর ধরে চাকরি জীবনে আপনাদের রেগুলারলি হৃদয় কাটাছেঁড়া করেন, সেখান থেকে আপনি পয়সা পান না? আমি একজন সরকারি ডাক্তার, তো সরকারি বেতনটা তো পাই, আর হচ্ছে যে রেগুলার কাটাছেঁড়াও করি, সেখান থেকে যে টাকাটা পাই সেটা তো আসলে খরচে চলেই যায়। আমার 2 বাচ্চা আছে, আপনার স্বামী থেকে কি আপনি কোনো সহযোগিতা পেতেন না? সহযোগিতা মানে হচ্ছে যে সে তো হাজার কোটি টাকার মালিক যতটুকু জেনেছি আমরা।
আপনি স্ত্রী হিসেবে আপনার তো অধিকার আমি ছিল। কখনো তার 1,000 কোটি টাকা দেখিও নি, শুনিও নি, এবং তার কোনো সুবিধাও পাই। আপনি তার ব্যাপারে কি বলতে চান? সে কি অপরাধী কিনা? আপনি স্ত্রী হিসেবে কাছ থেকে কি আসলে দেখেছেন? যে গণমাধ্যমে সত্যিকার যা অর্থে আসছে, যা আমরা যতটুকু শুনে আসছি, আপনি এখানে অবশ্যই অনেস্টলি বলতে হবে। আমি আপনাকে অনুরোধ করব, আপনি আমি নিজে করেননি যেটা আমরা, ঠিক আছে, আমরা এটাকে আমরা দেখছি এখন, কিন্তু আপনি এত কাছ থেকে থেকে আরিফ চৌধুরী কি করেছে না করেছে সেটা আপনার চেয়ে বেশি ভালো জানার কথা না অন্য কেউ। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, সে আসলে তার উদ্দেশ্য কি ছিল, সে কি করেছে, এবং সে কিন্তু ইয়াবা সেবন করার জন্য পুলিশের কাছেও, থানায় যখন তাকে নিয়ে যায় সেখানেও সে পুলিশের কাছেও ইয়াবা চেয়েছে। এসব ব্যাপারে আপনি কি বলতে চান? আমি যে কয়দিন সংসার করেছি, আমি তাকে ইয়াবা সেবন করতে দেখিনি, এবং আমি বুঝতেও পারিনি যে সে ইয়াবা সেবন করে। আর জেকেজির ক্ষেত্রে আমি একই কথাই বলবো, তার অফিসটা অন্য জায়গায়। হ্যাঁ, তো আমি অফিসেও যাই না, এবং সে এই কাজ করেছে কি না করেছে এটা আমি বলতে পারবো না। এটা তো এমন না যে আমি আমাকে নিজেকে বাঁচানোর জন্য বলে দিব যে আমি আসলে জানি না। এখন তদন্ত হচ্ছে, তদন্তে উঠে আসবে যে সে এটা করেছে কি করেনি। হ্যাঁ, কিন্তু আপনি কিভাবে দেখছেন? আপনি কি তাকে ডিফেন্ড করছেন? মানে সে এই ধরনের কোনো কর্মে লিপ্ত ছিল না, এটা বলতে চাচ্ছেন আপনি? না, আমি এটা বলতে চাচ্ছি না, বা আমি এটা জানি না। সুতরাং এটা আমি পুরোপুরি নির্ভর করছি তদন্তের উপরে। তদন্ত যা হবে আমি সেটাই বিশ্বাস করব, এবং আমি আপনার মতামত জানতে চাচ্ছি। আপনি প্রমাণিত ব্যক্তিগতভাবে হবে। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে সে এগুলোতে জড়িত ছিল না? আমি ব্যক্তিগতভাবে এটা বলতে পারছি না, যেহেতু আমি ব্যবস্থাপনার সাথে কোনোভাবেই করতাম না, মানে আমার আপনি সংযোগ কি ছিল আপনার না। স্বামীকে বাঁচাতে চাচ্ছেন কোনো একভাবে? মানে আপনি চাচ্ছেন যে এগুলিকে আপনি লুকাতে চাচ্ছেন, কিন্তু যেখানে তদন্ত তো নিশ্চয়ই চলছে, তদন্ত, প্রাথমিক তদন্তে তার সম্পৃক্ততা না থাকলে তাকে অ্যারেস্ট করতো না। তিনি এখন জেলখানায় আছেন। ডেফিনেটলি তার অনেক কিছুই আপনাদের ওই অফিস থেকে পেয়েছে পুলিশ, এবং সেখানে অনেক নকল সার্টিফিকেট পেয়েছে। সেগুলোকে আপনি কিভাবে দেখেন? সেটা কি অপরাধ নয়? যদি নকল সার্টিফিকেট হয় এটা তো মারাত্মক অপরাধ। যদি নকল সার্টিফিকেট হয়ে থাকে এটা মারাত্মক অপরাধ। তো সেক্ষেত্রে আমি কেন, মানে আমি কি বলবো, এটা তো একটা অবিসংবাদিত সত্য যে এটা একটা মারাত্মক অপরাধ, এবং যে করেছে তার শাস্তি হবে। কিন্তু আসলে মানে কে করেছে না করেছে এটা তো আসলে আইন শৃঙ্খলা বাহিনী মানে যে তদন্ত না, রিপোর্ট না কে দিলে করেছে এটা তো স্বাভাবিক। এটা জেকেজির মালিক হলেন আপনার হাজবেন্ড। আপনি যেহেতু দাবি করেছেন আপনি চেয়ারম্যান নন, সেই ব্যাপারটা অবশ্যই তদন্ত করার বিষয় রয়ে গেছে। আপনি যদি কাগজপত্রে বা ডকুমেন্টেশনে যদি আপনার নাম না থাকে, ডেফিনেটলি এখানে যেভাবে দাবি করা হচ্ছে গণমাধ্যম থেকে যে আপনি এই কোম্পানির চেয়ারম্যান, আমরা ডেফিনেটলি এটাকে এখন থেকে আরো একটু সাবধানতার সাথে দেখার জন্য আমি আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো। কিন্তু তারা কোন, বেসড অন হোয়াট, যে তারা দাবি করছে আপনি সেটার চেয়ারম্যান ছিলেন? সুতরাং আপনার হাজবেন্ড কোম্পানি যা করেছে সেটার সম অপরাধী আপনাকেও আমরা মনে করি বা মনে করে আসছি। ফেসবুকের মধ্যে বা সোশ্যাল মাধ্যমে কিন্তু আপনাকে ঘিরে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। তো সেক্ষেত্রে আপনাকে গ্রেফতারের জন্য বিভিন্নভাবে প্রভোগ করা হচ্ছে পুলিশকে। এ পর্যন্ত পুলিশ থেকে কোনো ধরনের ইয়ে পেয়েছেন কিনা, ফোন পেয়েছেন কিনা, বা আপনাকে খুঁজছে কিনা পুলিশ? আমি মনে করি হচ্ছে আমাদের বাংলাদেশের পুলিশ অনেক দক্ষ, এবং হচ্ছে যে তারা এভিডেন্স বেসড এবং প্রমাণ বেসড কাজ করবে। কিন্তু আপনি ফেসবুকে কিছু একটা লিখে দিলেন যে সাইফুর সাগরের সাথে সাবরিনা মিষ্টির একটা রিলেশন, এটা আপনি লিখে দিলেন, বলে দিল কেউ, এটা প্রমাণ করবেন কিভাবে যে রিলেশন নাই? এটা কিন্তু প্রমাণ করা যায় না। কিন্তু এই জাতীয় জিনিস আমি বলে দিলাম, প্রমাণের দরকার নেই। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী আগাবে প্রমাণ নিয়ে, এই বিষয়ে আমি 100% কনফিডেন্ট। না, এই পর্যন্ত কি আপনাকে কোনো ধরনের জিজ্ঞাসাবাদ করেছে সেই শুরু থেকে? না, তারা সংশ্লিষ্টতা দেখেছে, এবং আমার কোনো সংশ্লিষ্টতাই তারা পাননি। তো সেক্ষেত্রে আমাকে প্রয়োজন হলে ওনারা নিশ্চয়ই জিজ্ঞেস করবেন। এখন আপনাকে বলা হচ্ছে যে আপনি আপনাদের কারণে যারা বিদেশ গমন করেছে, যে এইসব ধরনের সার্টিফিকেট নিয়ে আপনাদের কাছ থেকে যারা গিয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে, সেখানে তারা সমস্যার সম্মুখীন হয়েছেন। হ্যাঁ, প্রবাসীদের মধ্য থেকে একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে আপনাদের প্রতি। এসব ব্যাপারে আপনার কি আপনার কি আসলে আপনি এসব সম্বন্ধে কিছুই জানতেন না? এটা খুবই অবাক হচ্ছে, আমিও অবাক হচ্ছি যে আপনি কিছু জানতেন না। এবং আপনি জেনেও থাকলে বা শুনেও যদি থাকেন, একই সাথে ঘর সংসার করতেন, কেন আপনি মানা করলেন না? কেন আপনি বারণ করলেন না যে এই ধরনের কোনো কর্মকাণ্ড যাতে না করা হয়? আমি বারবার বলছি যে আমি এটার সাথে ব্যবস্থাপনার সাথে ছিলাম না, এটা বারবার বলছি। কিন্তু আপনি আর আপনার স্বামীর সাথে সংসার করেছেন, রাইট? হ্যাঁ, সংসার এক জিনিস,
মানে সংসারটা হচ্ছে সংসার, আর সে কর্মজীবনে সে কি করে, যেমন আমি যেমন কার্ডিয়াক সার্জারি করি, আমার যদি আল্লাহ না করুক সার্জারি করতে গিয়ে কোনো ভুল হয় বা কোনো ত্রুটি আমি করি, তাহলে কি সেটার জন্য দায়ভার আরিফুল চৌধুরী নেবেন? না, সে ঠিক আছে, সে এক জিনিস, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু সে ব্যবসা করতেন এবং আপনি ব্যবসা আর আপনার জব দুই জিনিস, আপনার ব্যাপারটা স্পেশালাইজড একটা বিষয় আর তার ব্যাপারটা খুব ওপেন একটা বিষয়। সুতরাং একজন আপনাদের পারিবারিক ব্যবসা ছিল সেটা, যেমন আপনি ডাক্তার ছিলেন, সে ডাক্তারের বিষয়টা সম্পূর্ণভাবে একটা প্রাতিষ্ঠানিক বিষয়। আর ব্যবসা যেটা ছিল সেটাতে ডেফিনেটলি আপনার একটা ইন্টারভেনশনের একটা জায়গা ছিল এবং আপনার জানারও একটা জায়গা ছিল। সেখান থেকে আপনি কেনই বা তাকে জানতে চাননি, বা জানলেও আপনি কেন তাকে বাধা দেননি, অথবা আমরা কিভাবেই বা বিশ্বাস করব যে আপনি বাধা দিয়েছেন কিন্তু তিনি শোনেননি, অথবা আপনি কিছুই জানেন না? না, আমি জানি না, সুতরাং বাধা দেওয়ার প্রশ্নটাও উঠছে না। তবে আমার এটার মানে মিসম্যানেজমেন্ট মনে হতো যে যেভাবে স্যাম্পল কালেকশন করে, যেভাবে পেশেন্ট স্যাটিসফ্যাকশনের জন্য যেভাবে রিপোর্টগুলো দেওয়া হয়, দিতে হবে, বা পেশেন্ট স্ক্রুটিনি, তারপর হচ্ছে দায়বদ্ধতা, এই জিনিসগুলা আমার কাছে মানে আমার মনে হতো যে অ্যাজ এ ডক্টরস পয়েন্ট অফ ভিউ আমার কাছে পছন্দ হতো না, বা আমি কোনো পরামর্শ দিতে গেলে উনি সেই পরামর্শ গ্রহণ করতেন না। তো শেষ পর্যন্ত আমি ভাবলাম যে তাহলে এটার সাথে, আর আমি নিজেও আমার এই করোনার সময় নিজস্ব কিছু কাজেও আমি ব্যস্ত ছিলাম, যে আমি একটা কাজ শুরু করতে চাচ্ছিলাম, যে আমি বাসায় গিয়ে করোনা রোগী না, অন্য রোগী যারা করোনার কারণে হাসপাতালে যেতে পারছে না, তাদেরকে আমি বাসায় গিয়ে ট্রিটমেন্ট দিব। এটা নিয়ে আমি কাজও শুরু করেছিলাম, এবং এটা নিয়ে আমি বিভিন্ন জুনিয়র ডাক্তার যারা অলরেডি একবার করোনা আক্রান্ত হয়েছে তাদের সাথে যোগাযোগ করেছিলাম, যে আমি বাসায় একটা টিম তৈরি করে বাসায় গিয়ে করোনা রোগীর চিকিৎসাটা দিব। তো এই কারণে আমি ভাবলাম যে আমি আর জেকেজির সাথে থাকবো না, কারণ এখানে আমার কোনো কথাই শোনা হয় না। তাহলে আমি আমার নিজের একটা টিম করে অন্যভাবে সার্ভ করার চেষ্টা করি। করেছেন কিনা সেটা? জি, মানে অন্যভাবে অন্য কোনো টিম তৈরি করে আপনি কি ওরকম ভাবে কিছু করেছেন কিনা? আমি এটা না, এই যে এটা আমি রেডি করছিলাম, যে আমি বাসায় গিয়ে অন্য রোগীদের, যেমন হার্টের কিছু পেশেন্ট, তারপর যারা ফুসফুসের সমস্যায় ভুগছে, অথবা যাদের কোনো অন্য কোনো সমস্যা আছে কিন্তু করোনার কারণে হাসপাতালে যেতে পারছে না বা ডক্টরদের চেম্বারে যেতে পারছে না, তো আমি তাদের চিকিৎসা দেওয়ার জন্য বাসায় গিয়ে একটা টিম রেডি করছিলাম, এবং আমি অনেক জুনিয়র ডাক্তারের সাথে কথা বলে মোটামুটি রেডিও হয়ে গিয়েছিলাম। তখন এই 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 ব্যাপারগুলোতে আমি জড়িয়ে পড়লাম, বা এই ঝামেলায় আমি দেখা যাচ্ছে যে আমাকে এই ধরনের ব্যাপারে জবাবদিহি করতে হচ্ছে। আপনার ব্যাপারে আরেকটা অভিযোগ আছে যে, আচ্ছা, অভিযোগ আছে যে, অভিযোগ বা আপনার প্রতি সবার একটা ইঙ্গিত আছে যে আপনি পলিটিক্যালি একটা হাই অথরিটির সাথে, হাই একটা লেভেলের সাথে আপনি সম্পর্ক মেনটেন করছেন বলে আপনি এখনো পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে, এবং আপনি এখনো চেষ্টা করে যাচ্ছেন যে এই সকল অপকর্ম যদি বলি, এটা থেকে বের হওয়ার জন্য, আপনার স্বামীকে ছাড়ানোর জন্য, বের করানোর জন্য আপনি এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এটাকে কিভাবে দেখছেন? আসলে আপনার কতটুকু হাই লেভেলের লোকজনের সাথে আপনার সম্পর্ক আছে? আপনি অনেক সুন্দর মানুষ, অনেকের সাথে আপনি উঠা বসা করেছেন, ছবিতে আমরা দেখেছি আপনার স্বামী সহকারে আপনি বিভিন্ন জায়গাতে বড় বড় মন্ত্রীদের সাথে, এমপিদের সাথে, স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের সাথে পর্যন্ত আপনার ছবি আছে। সেই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? আমি যখন কোনো স্বাস্থ্যের প্রোগ্রামে যাব, বা আমি কেন, যখন কেউই স্বাস্থ্যের প্রোগ্রামে যাবে, আমি আমি শুধু ডাক্তার বলে না, কোনো সাংবাদিকও যদি স্বাস্থ্যের প্রোগ্রামে যান, তাহলে উনি কার সাথে ছবি তুলবেন? স্বাস্থ্যমন্ত্রীর সাথেই তো ছবি তুলবেন, এটাই তো স্বাভাবিক। যে কোনো প্রোগ্রামেই, যখন এমনকি বিয়ে শাদীতেও যদি কখনো কোনো মন্ত্রী আসেন বা হাইলি পলিটিক্যাল কেউ আসেন, তখন তো তার সাথে সবাই ছবি তুলতে যাবে। তো এটা কি কোনো অপরাধের পর্যায়ে পড়ে কিনা আমার জানা নেই। আর আমি বলবো যে হ্যাঁ, আমি কলেজ লাইফ থেকেই আমি পলিটিক্স করে এসেছি। তো সবসময়, এবং যখন করেছি তখন আমাদের দল ক্ষমতাও ছিল না। আমি মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু আদর্শে বিশ্বাসী। আচ্ছা, তাহলে আপনি আওয়ামী লীগ করেন? জি। না, সেই সুবিধাটা আপনি নিয়েছেন কিনা তাহলে? আমি কোনো সুবিধাই নেইনি। আপনি অবাক হবেন যে আমার চাকরি জীবন অনেক দিনের, আমি হচ্ছে 24তম বিসিএস, কিন্তু এখন পর্যন্ত আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে পর্যন্ত প্রমোশন পাইনি। কেন? কারণ আমি এগুলো নিয়ে কখনো দেন দরবার, কারো কাছে যাওয়া, চলতি দায়িত্বের জন্য কিছু করা, এগুলো কখনোই করিনি, কখনোই না। আমি 24তম বিসিএস, এতদিন আমার অনেক কিছু হয়ে যাওয়ার কথা, এবং আমি এমএস করেছি আজ 5.5 বছর হয়ে গেল। তারপর এমনকি
আমাদের জাতীয় হৃদরোগের যে অ্যালোটেড বাসাগুলো আছে সেই বাসাও আমি দেন দরবার করে পাইনি। তাহলে আমি বুঝতে পারছি না যে কিভাবে আমি সুবিধা ভোগী। না, তাহলে সেই সুবিধাগুলি নেননি কেন? মানে আপনি কি এটা আপনার বোঝাতে চাচ্ছেন আপনার সততার কারণে আপনি নেননি, নাকি আপনার চেষ্টা করেও ফেলিউর হয়েছেন, অথবা আপনি সেরকম রাজনীতিবিদ নন সক্রিয়ভাবে? না, আমি রাজনীতি করেছি, কিন্তু সেটার জন্য কেউ বলতে পারবে না কারো কাছে আমি সুবিধা নিয়েছি। এই বিষয়ে আমি একেবারে দৃঢ়ভাবে বলতে পারবো। এবং এই ডাইহার্ড রাজনীতি করেন নাকি? আবার হৃদরোগের চিকিৎসক আপনি, তো বিএনপি জামাতের কেউ গেলে আবার কোনো ধরনের অপচিকিৎসার সম্মুখীন হয় কিনা? যেহেতু আমার রোগীরা বলতে পারবে। আমার রোগীরা আশা করি তারা আমার পাশে আছে এবং প্রচুর ফোন করছে। তারা এই সময় আমার পাশে আছে, আমার সাথে এসে হাসপাতালে দেখা করছে, আমাকে সাহস দিয়ে যাচ্ছে। আচ্ছা, মানে সবাইকে এখন সেখানে রোগীর সাথে কোনো দল মত এগুলা থাকার কোনো প্রশ্ন ওঠে না। এখন আপনার কথা শুনে যেটা বুঝতে পারছি যে আপনি কোনো অপকর্মের সাথে বা এই গত কদিন ধরে যে কথাগুলো উঠে আসছে আপনাকে ঘিরে, এগুলি কোনোটার সাথে আপনি যুক্ত নন, রাইট? আমি একটা মেয়ে, হ্যাঁ, আমাকে নিয়ে কথা বললে একটা মুখরোচক কথা হবে, তাই না? আমার ছবিগুলো দিলে একটা দেখতে মানুষের আনন্দ হবে। যারা অপরাধ স্বীকার করেছেন তাদের কোনো ছবি নাই, যারা জবানবন্দি দিয়েছে অপরাধ স্বীকার করে তাদের কোনো ছবি নাই, কিন্তু আমার ছবি আছে। কেন? কারণ আমার ছবি দেখতে মানুষ বেশি আনন্দ পাচ্ছে। একটা চ্যানেলে আমাকে এভাবে প্রেজেন্ট করলে টিআরপি বাড়ছে। তো এই জন্যই তারা, এবং আমি মনে করি যে করোনা কালে কিছুটা বিনোদনও তারা এখান থেকে নিচ্ছে। দেখা যাচ্ছে যে ওদের করোনা কালে একটু স্ট্রেস থাকে, সেই এটাকে কি আপনি এনজয় করছেন? আপনিও তো ব্যাপকভাবে পরিচিতি পাচ্ছেন, আপনিও তো খুব মানে আলোচিত হচ্ছেন। সেটা তো আপনার একটা আপনি কিভাবে বোধ করছেন সেটাকে? কারণ আপনিও তো কভারেজ হচ্ছেন। এখন যে যেভাবে দেখে, যেমন অনেকে আমাকে সান্ত্বনা দিয়ে বলছে যে নেগেটিভ প্রচারও কিন্তু একটা প্রচার। তো এখন বাংলাদেশে সবাই তোমাকে চেনে, তো এখন আমি তো এই জিনিসটাকে নিতে পারছি। সেই হিসাবে সামনে কি পলিটিক্যালি আরো অ্যাডভান্স হওয়ার চিন্তা ভাবনা আছে এই পরিচিতিটাকে কাজে লাগিয়ে? কারণ বাংলাদেশে পরিচিত হলেই হয় যে কোনো ভাবে, নেগেটিভ হোক বা পজিটিভ, হ্যাঁ, যে কোনো ভাবে অ্যাটলিস্ট রাজনীতিতে একটা জায়গা করা যায় অন্তত। আসলে কোথাও কোনো জায়গা করার ইচ্ছা আমার কখনো ছিল না। আমি আপনাকে এর আগেও বললাম যে এনআইসিবিডির অ্যালোটেড বাসাতেই আমি এখন পর্যন্ত জায়গা করতে পারিনি। যে আমি এতদিন ধরে ওখানে আছি, আমি এখন পর্যন্ত একটা বাসা আমার নামে নাই। তো যাই হোক, কোথাও জায়গা করার উদ্দেশ্য আমার না। আর নেগেটিভ এই প্রচারগুলো যেগুলো একেবারে মানে আমাকে রেগুলার ক্ষতবিক্ষত করছে, আসলে আমার আত্মাকে পর্যন্ত মানে প্রতিনিয়ত আমি রক্তাক্ত হচ্ছি। যেটা আপনি ভয় পাচ্ছেন কিনা যে কোনো মুহূর্তে আপনি গ্রেফতার হতে পারেন, বা আপনার প্রস্তুতি কি? আপনি কি লাগেজ গুছিয়ে রেখেছেন? কারণ পত্রিকা যেভাবে এসছে যে কোনো মুহূর্তে আপনাকে গ্রেফতার করা হতে পারে। মানসিকভাবে আপনি প্রস্তুতি নিয়েছেন কিনা গ্রেফতার হওয়ার? আমি আল্লাহর উপর ভরসা রাখি, আমার সততার উপর ভরসা রাখি, এবং দেশের আইন শৃঙ্খলা বাহিনীর দক্ষতার উপর ভরসা রাখি। তারা তো এভাবে, তারা নিশ্চয়ই কাগজপত্র দেখবে, ওই অফিসে সিসিটিভি ফুটেজ দেখবেন, আমার ধন সম্পত্তি দেখবেন, দেখে তারা নিজেরাই বুঝতে পারবেন। না, আপনি ধন সম্পত্তি বিদেশেও তো পাঠিয়ে দিতে পারেন। আপনি তো বিদেশেও আপনি সব পড়াশোনা করেছেন। আপনি একটু আগে বললেন যে আপনি আমস্টারডামে ছিলেন, তো সেখানে আবার পাঠিয়ে দিয়েছেন কিনা সেটা তো দেখার বিষয়। সেটা আপনারা খুঁজে দেখেন আমার কিছু আছে কিনা। কিন্তু একটা গাড়ি ছিল, আমার সম্পদের মধ্যে ছিল একটা গাড়ি, সেটাও আমি এই জেকেজির জন্য বিক্রি করে দিয়েছি। ও বাবা, তো জেকেজির জন্য তাহলে আপনার প্রচন্ড রকম ভালোবাসা আছে। এটা কবে বিক্রি করেছেন? যখন এটা শুরু হয়েছিল, জেকেজির জন্য না, মানুষের জন্য এটা শুরু হয়েছিল। কেন? কারণ হচ্ছে আমি এখানে ঢুকলাম কেন, স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ দিল কেন, তখন তো আর জানতেন না কেউই যে এটা এই পর্যন্ত বা এই দিকে যাবে, এটা কি কেউ জানতেন? সবার মাথায় ছিল যে স্যাম্পল কালেকশন করতে হবে, যাতে স্যাম্পল কালেকশন করলে ডায়াগনোসিস হলে আইসোলেশন হবে, সংক্রমণের ঝুঁকি কমবে। এটাই তো মাথায় ছিল। তখন কি কেউ জানতো যে এই ভয়ঙ্কর ব্যাপার হবে? আর রিপোর্ট দেওয়ার কথা ছিল গভর্নমেন্ট ল্যাবে। সুতরাং এটা তো মাথায় ছিল না যে এখানে কোনো দুর্নীতির কোনো জায়গা থাকতে পারে।
রিপোর্ট দিবে আপনারা তো আপনাদের হিসাবে রিপোর্ট দিয়েছেন আপনার 30,000-এর উপরে, কিন্তু আইসিডিডিআরবি এর হিসাবে আপনার মাত্র ওখান থেকে অর্ধেক পরিমাণ মানে 16,000-এর মতো আপনারা রিপোর্ট এনেছেন, যেটা সরকারি প্রতিষ্ঠান আইসিডিডিআরবি। সে বাকিটুকু আপনারা যে কিভাবে দিয়েছেন সেটা নিয়েই আসলে প্রশ্ন। এইটা আমি বলতে পারবো না, কারণ আপনারা আমি ওই 3-4টা প্রশ্ন করে থাকেন যে মানুষের সিমটম গুলো মানে উপসর্গগুলো জিজ্ঞাসা করে থাকেন যে তোমার কি উপসর্গ, এটা সেটার উপরে বেসিস করে সেটার উপরে আপনারা ধারণা করে আপনারা রিপোর্ট দিয়েছিলেন। এটা সম্পূর্ণভাবে বেআইনি বা ফেক বলা যায়, তাই না? এ ব্যাপারে কি আপনি জানেন? এটা আমি বলতে পারবো না, কারণ আমি তো রিপোর্ট দিতাম না। রিপোর্ট দেওয়া তো আরেকটা ব্যাপার হলো সাবরিনা, আরেকটা ব্যাপার হলো আপনার স্বামী কিন্তু আসলে ইয়ের নয়, রাইট? আপনার স্বামী কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত কোনো প্রফেশনে নেই। উনি না ডাক্তার, উনি না স্বাস্থ্য সম্পর্কিত কোনো প্রফেশনে আছেন। তাহলে ওনাকে কিভাবে স্বাস্থ্য মন্ত্রণালয় ওনাকে কিভাবে কাজটা দিলেন? আমরা তো যেটা ধারণা করছি বিভিন্ন মাধ্যমে আসছে যে আপনি সেটার একটা মুখ্য ভূমিকা রেখেছেন সেখানে, যেহেতু আপনি না, আমি তো আপনাকে বললাম যে কিছুক্ষণ আগেই স্বাস্থ্য অধিদপ্তর তাদের বিবৃতি দিয়ে পরিষ্কার করেছে তাদের অবস্থান, যে কাজটা তারা সিও আরিফুল চৌধুরীকে দিয়েছে, কারণ ইতিপূর্বেও তারা বহু কাজ ওনার সাথে করেছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে উনি স্বাস্থ্যের সাথে জড়িত নেই, কিন্তু সব ব্যবসা প্রতিষ্ঠান মানে বা সব হাসপাতালের মালিকই যে সবসময় ডাক্তার হয় তা কিন্তু না। সুতরাং এখানে ভাইরোলজিস্টও ছিলেন, সেখানে শুধু আমি একমাত্র ডাক্তার তা কিন্তু না। তো সেখানে আমার কি ভূমিকা? না, মালিক পক্ষের মধ্যে শুধুমাত্র আপনি ডাক্তার ছিলেন, কারণ আরিফুল সাহেব তো নিজেই এটার ওনার ছিলেন। আপনার কথা মতে একটা সোল প্রোপ্রাইটারশিপের এই কোম্পানি ছিল সেখানে, বা মালিক সোল প্রোপ্রাইটারশিপ ইয়ে ছিল সেখানে, একমাত্র মালিক ছিলেন আরিফুল হক চৌধুরী, রাইট? হ্যাঁ, তো সেক্ষেত্রে সেটাই বলছি। হ্যাঁ, সেক্ষেত্রে অন্য কেউ কাউকে দেখিয়ে, ওনার বন্ধু বান্ধবকে দেখিয়ে তো আর এই ধরনের কাজ নিতে পারে না। সে শুধুমাত্র পরিবারের কোনো সদস্য যদি তাকে যদি এই সেইম প্রফেশনে যদি আমাকে দেখিয়ে উনি কাজ পাননি, এটা তো প্রমাণিতই হয়েছে যে উনাকে দেখেই কাজটা দেয়া হয়েছে। আর এখানে উনি অ্যাপয়েন্ট করবেন ডক্টর, যেমন করেছিলেন উনি বায়োলজিস্ট যারা এবং বুথ স্পেশালিস্ট, এগুলা ওনার ছিল। হ্যাঁ, তো সেখানে আমার এখানে সম্পৃক্ততা তো তেমন নাই। আর আমি তো কার্ডিয়াক সার্জন, আমি তো এই বিষয়ে বুথ বিষয়ে অভিজ্ঞতা আমার নাই। আমি যতটুকু ট্রেনিং করেছি করোনা সম্পর্কে ডিজি হেলথ থেকে, ততটুকুই আমি শুধু স্বাস্থ্যকর্মীদেরকে দিতাম। তা আমাকে দেখে কাজ পাওয়াটা এটা ঠিক এখানে মানে ব্যাপারটা ঠিক মিলছে না। আপনি কি রিগ্রেট ফিল করেন কিনা যে ঘটনাটা ঘটেছে, এতে করে অনেক মানুষের জীবনে ব্যাপকভাবে খারাপ প্রভাব পড়েছে এবং আমরা দেশীয়ভাবে আমাদের মান ক্ষুণ্ণ হয়েছে, এবং এটা আপনি জানেন যে সারা বিশ্বের আন্তর্জাতিক মিডিয়াতে টপ রিপোর্টিং হয়েছে। এই ব্যাপারগুলোতে আপনি কিভাবে আপনি এটাকে দেখছেন বা আপনি মূল্যায়ন করছেন কিভাবে এটাকে? আপনার পরিবারের, আপনি যদি নাও যদি ধরে নিয়ে আপনি এটাতে সম্পৃক্ত ছিলেন না, কিন্তু আপনার স্বামী ছিলেন, এটাকে আপনি কিভাবে দেখছেন? আসলে যখন মানুষ পিছনের দিকে তাকায় যে আমি একদম একটা খারাপ কিছু হয়ে যায়, তখন তো অবশ্যই খারাপ লাগে যে এটার সাথে আমি ছিলাম এবং এই জিনিসটা এখান থেকে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। অবশ্যই খারাপ লাগে, কারণ শুধু মানুষের জীবন নিয়ে তো এটা মানে জীবন নিয়ে একটা কাজ, জীবন মরণ নির্ধারণ নিয়ে একটা জিনিসকে ভুয়া দেওয়া হচ্ছে। তো সেটা তো অবশ্যই আমার খারাপ লাগবে, মানে প্রচন্ড খারাপই লাগছে। আর আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে, সেজন্য আমার অনেক খারাপ লাগছে। জি, সেক্ষেত্রে আপনি আপনার স্বামীকে কোনো ধরনের শাস্তি দিতে চান কিনা? একজন স্ত্রী হিসেবে আপনি কি ভূমিকা রাখবেন? তাকে পারিবারিকভাবে কি ধরনের শাস্তি দেওয়ার পরিকল্পনা করছেন বা এ পর্যন্ত দিয়েছেন? বা তাকে কি সহযোগিতা করছেন? তার বের হওয়া নিয়ে, সে এখন জেলে আছে, তাকে কি সহযোগিতা করছেন সে কিভাবে বের হবে? আপনি একজন তার স্ত্রী, গৃহিণী হিসেবে তাকে বের করতে চাচ্ছেন কিনা? আপনার ভূমিকা কি? আমি এই বিষয়ে বলতে চাই যে ওনার বিরুদ্ধে মানে এই পুরো ঘটনাটার যে তদন্ত হচ্ছে, আমি সেই তদন্ত অনুযায়ী, আমি যেহেতু নিজেও এখানেই থাকতাম, আমার বাবার বাসায় থাকতাম এবং ওই ম্যানেজমেন্টের সাথে আমার সম্পৃক্ততা ছিল না, তো ব্যাপারটা আমার কাছেও ঘোলাটে যে কে অপরাধ করেছে আর কে করেনি। তো আমি এই ব্যাপারে সম্পূর্ণ নির্ভর করি তদন্তের উপরে। তদন্তে যে রিপোর্টে যে প্রমাণিত হবে দোষী, তার শাস্তি হোক। সেখানে আমার স্বামী কিভাবে কিসের উপরে ভিত্তি করে গণমাধ্যম আপনাকে নিয়ে লেখালেখি করছে? বা আপনি যেহেতু দাবি করছেন এবং প্রমাণ আছে, আপনি চেয়ারম্যান নিয়ে এটার সাথে, এবং আপনি এটাও দাবি করছেন যে পুলিশ যদি
আপনার এই প্রমাণ পেত তাহলে তো আমাকে অ্যারেস্ট করতোই, কিন্তু গণমাধ্যম খুব বেশি এটাকে নিয়ে লেখালেখি করছে, আপনাকে ইঙ্গিত করে অনেকবার বোঝানোর চেষ্টা করছে এবং পুলিশকে প্রশাসনকে প্রভোগ করছে। এটাকে আপনি মনে করেন কিনা অন্য কোনো কারণ থাকতে পারে কিনা? হ্যাঁ, আমার মনে হচ্ছে যে যেভাবে জিনিসটা আমার দিকে মানে কোন রকম অন্য অন্য কিছু ছাড়াই, যে এটা কোম্পানি, উনি মালিক, আমি তো চেয়ারম্যান হতেই পারি না, সেই তারপরেও আমার সম্পৃক্ততা খুঁজে বার করা। আমি অফিসে যাই না অথচ বলছে আমি অফিসে ওখানে যাচ্ছি। তো মনে হচ্ছে যে কাউকে হয়তো কাউকে বাঁচানোর জন্যই জিনিসটা আমার ঘাড়ে চাপানো হচ্ছে। তো দেখা যাক কাকে ইনশাআল্লাহ, বাঁচাতে হতে আল্লাহর পারে? উপর আপনার ভরসা। কাছে কোনো ধরনের ইয়ে আছে? আপনার কাছে কোনো ধরনের ওরকম কোনো ইয়ে আছে? ওরকম না, আপনি কিছু তাদের ভাবছেন? আমি না দেখতে পাচ্ছি যে মানে অহেতুক আস্ফালনটাই একটা সন্দেহের কারণ হয়ে যাচ্ছে। যে কোন একটা ইস্যুর তো বেসিস থাকবে, যে আমার কাছে এই কাগজটা আছে, উনি এটার মালিক, সেটা দেখে আমি ওনাকে বললাম। কিন্তু কিছুই নাই, তারপরেও আমি বলে যাচ্ছি, প্রতিষ্ঠা করানোর চেষ্টা করছি আপ্রাণ, নোংরামি করছি, অশ্লীলতা করছি, তাহলে সেটার মধ্যে হয়তো অন্য কিছু থাকতে পারে। আমার মনে হয় অন্য কিছু তদন্তে সেটা উঠে আসবে। মানে আপনি কোনো কিছু ধারণা করতে পারছেন না চূড়ান্ত ভাবে? না, আমি ধারণা করতে পারছি না। অন্য কোনো কারণে মিডিয়া, তাহলে আমরা কি বলবো, আসলে আমার আর তেমন কিছু বলার নেই। দর্শকরা আছেন, দর্শকরা ডেফিনেটলি এটাকে বিবেচনা করবেন এবং প্রশাসন আশা করি আপনার আপনার এই আজকের বক্তব্য থেকে তারা ডেফিনেটলি কিছু রসদ খুঁজে পাবেন এবং সেই মোতাবেক ব্যবস্থা নেবেন। আর যদি আপনি নিষ্পাপ হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি আপনার প্রতি অনেক অনেক শুভেচ্ছা রইল। আপনি আমি নিরাপদ আপনার থাকবেন। দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যদি আপনি অনুমতি দেন। জি শিওর শিওর, বলুন প্লিজ। জি, আপনি যা মনে যা আছে সব বলুন, সমস্যা নেই। জি, আমি বলতে চাই, যে অপরাধ করেছে তার শাস্তি হোক, তদন্ত হোক, বিচার হোক, কিন্তু বিনা কারণে কারো চরিত্রে কলঙ্ক লেপন করা, কোনো প্রমাণ ছাড়া নোংরা কথা এভাবে ভাইরাল করা, এই জিনিসটা খুবই খুবই একটা ন্যাক্কারজনক কাজ। যারা করছেন তাদেরও পরিবার আছে হয়তো, জানি না তারা কি পারিবারিক শিক্ষা পেয়েছেন। তাদেরকে আমি বলবো, আপনি এই জিনিসটা থেকে সরে আসুন। ভুয়া রিপোর্ট একটা অত্যন্ত অত্যন্ত সিরিয়াস ব্যাপার। জাস্ট ওই ভুয়া রিপোর্টের সিরিয়াস ব্যাপারটাতে কনসেন্ট্রেট করুন। আমার লিপস্টিকের কালারে কনসেন্ট্রেট করার চাইতে ভুয়া রিপোর্ট কারা দিচ্ছে সেটা সেই বিষয়ে কনসেন্ট্রেশন দেওয়াটা অনেক বেশি জরুরি। না এটা কি মনে করছেন না আপনাকে বেশি ভালো লাগছে সে কারণে হয়তো এটা করছে? মানে আপনি দেখতে সুন্দর সবাই বলছে এবং আপনি অনেকটা আপনাকে ঈর্ষা করেও করছে যে আপনার আপনার ছবিগুলো সুন্দর হচ্ছে। আপনি একজন ডাক্তার, আপনি কেন এত সুন্দর হবেন? আপনি কেন এত সুন্দর করে মডেলিং করে ছবি তুলবেন? অনেকটা ধরা যায় যে ডাক্তারদের মডেলিং করার কোনো রাইটস নাই, এই ধরনের কোনো কিছু বোঝাতে চায় কিনা তারা? আপনি কিভাবে দেখছেন? আমার আমার যেটা মনে হচ্ছে যে এর আগে যিনি মিস ওয়ার্ল্ড হলেন, উনিও কিন্তু কার্ডিয়াক সার্জারি স্টুডেন্ট ছিলেন। তো আসলে আমি এই বিষয়ে কিছু বলতে চাই না, সচেতন মানুষদের উপরে ছাড়তে চাই, তারা যা বলে সেটাই। কিন্তু অযথা নোংরামির আমি বলবো যে আপনারা যদি সবাই এগিয়ে না আসেন এই নোংরামিটা প্রিভেন্ট করার জন্য, তাহলে নিজের বিবেকের কাছেও বোধহয় নিজেরা ক্লিয়ার থাকতে পারবেন না। জি, আপনার আর কোনো কিছু বলার না থাকলে আজকের আমি অনুষ্ঠানের ইতি টানবো এখন এখানেই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাবরিনা আরিফ চৌধুরী। আপনি আজকে থেকে আপনার আরিফটাকে বাদ দিতে চাচ্ছিলেন আপনার নাম থেকে। আপনি কি অফিসিয়ালি কোনো ধরনের বিচ্ছেদ হয়ে গেছে আপনার আর আপনার স্বামীর সাথে, এমন কিছু এই কারণে আপনি নাম বাদ দিতে চাচ্ছেন? বা আপনার ফেসবুক আমরা দেখতে পাচ্ছি আরিফ সাবরিনা মিষ্টি চৌধুরী আপনি দিয়েছেন, আগে ছিল সাবরিনা আরিফ চৌধুরী, এখন মিষ্টি চৌধুরী দিচ্ছেন। এটার কোনো পেছনে কোনো কারণ আছে নাকি আপনি তার সাথে সম্পূর্ণ সম্পর্ক শেষ করে দিয়েছেন? হ্যাঁ, এটা শেষের পথে, যদিও এটা একান্ত ব্যক্তিগত ব্যাপার। তারপর যেহেতু আপনি কোশ্চেনটা করলেন, আমি বলছি যেটা শেষের পথে। তাহলে আপনি সিঙ্গেল হতে যাচ্ছেন খুব শীঘ্রই? ওকে। সব মানুষই কিন্তু সিঙ্গেল, কারো এই সামাজিক পরিচয় থাকে, কারো থাকে না, কিন্তু প্রত্যেকটা মানুষই একা বলে আমি মনে করি। এবং সারা জীবন আমি একাই ফাইট করেছি সব সময়, এবং এই মুহূর্তেও আমি একলা ফাইট করছি।
যাক, যদি একলা ফাইট করে থাকেন, সেটা যদি সত্যিকার অর্থেই আপনার বিনা কারণে হয়ে থাকে, আপনার প্রতি কোনো অবিচার করা হয়ে থাকে, ডেফিনেটলি তদন্তকারী সংস্থা সেটাকে ভাবছে বা দেখছে বলেই কিন্তু আপনি এখনো বাহিরে। না হলে আমরা যতটুকু দেখেছি এ পর্যন্ত এই ধরনের কথা ওঠার সাথে সাথেই কিন্তু সবাই গ্রেফতার হচ্ছে। আপনার ক্ষেত্রে একটু ব্যতিক্রম বলেই কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন উঠছে যে তাহলে কি সাবরিন আরিফ চৌধুরী কোনো শক্তিশালী কোনো চরিত্র কিনা, মানুষ কিনা, যে কারণে আমার প্রশাসন আমার তার কাছে একটাই যেতে পারছে না। শক্তি, আমার একটাই শক্তি, সেটা হচ্ছে আমার সততা। একটাই শক্তি, এটা প্রমাণ হবে ইনশাল্লাহ। সেটাই যদি হয়ে থাকে, আমি মনে করি যে যদি আপনি সত্যিকার অর্থে নিষ্পাপ হয়ে থাকেন, আপনার জয় হোক। আর যদি আপনি ভুল করে থাকেন, অবশ্যই আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, অবশ্যই আপনাকে আইনের মুখাপেক্ষি হতে হবে, এবং বাংলাদেশি আইন মোতাবেক আপনাকে অবশ্যই সেই শাস্তি আপনার আসবে এবং আপনি সেটাকে মেনে নেবেন। আমরা দুঃখ প্রকাশ করব, কারণ আপনাকে দীর্ঘদিন ধরে চিনি, আপনি অনেক কাজ করেছেন, আপনি স্বাস্থ্য বিভাগে আপনার বিশাল ভূমিকা রয়েছে, অবদান রয়েছে। আমরা অবশ্যই আপনার এরকম কোনো কিছু হলে আমরা দুঃখ পাবো, এবং আমার দর্শকরা যারা আছে তারাও দুঃখ পাবে, কারণ আপনার মতো একজন প্রথম নারী সার্জন, কার্ডিয়াক, আপনি তো প্রথম নারী সার্জন, রাইট? কার্ডিয়াক সার্জন বাংলাদেশে, এরকম আমার কিছু আগে শুনেছিলাম। আমার আগে একজন আপা কার্ডিয়াক সার্জারিতে এমএস পাস করেছিলেন, কিন্তু উনি জি। এই ব্যাপারটা আর কন্টিনিউ করেননি। উনি ওনার স্বামীর সাথে বিদেশে চলে যান এবং ওখানেই উনি আছেন, এবং ওখানে উনি কোন রকম সার্জারি প্র্যাকটিস করছেন না। তো আমি বললাম এখন সবাই কাকে ফার্স্ট কার্ডিয়াক সার্জন বলবেন সেটা মানুষের নিজস্ব বিবেচনা। ভেরি গুড। আপনি তবে আপনার এক্ষেত্রে জায়গায় আমি এই বলবো জিনিসটা যে জি। রবীন্দ্রনাথের বড় ভাইও কবিতা লিখতেন, কিন্তু রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ। আচ্ছা, যাই হোক, আপনি সেটাও ক্লিয়ার করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আর মানুষের হৃদয়কে আপনি পুনর্স্থাপন করেন, মানুষের হৃদয়কে আপনি জোড়া লাগান, মানুষের হৃদয় থেকে আপনি কালিমা ব্যথা দূর করে আপনি সেটাকে একটা সুন্দর জায়গায় রাখার চেষ্টা করেন, মানুষকে জীবন ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেন। ডেফিনেটলি সৃষ্টিকর্তার ইশারাতেই সবকিছু হয়, তবু আপনি চেষ্টা করে যাচ্ছেন তার দয়ায়। এই অবস্থাতে আমি আপনার কোনো কার্যক্রমে, আপনার কোনো ভূমিকাতে, আপনার কোনো কর্মকাণ্ডে মানুষের হৃদয় যাতে কাটাছেঁড়া ছাড়া যাতে ব্যথা না পায়, এবং আমরা চাই আপনি আপনার এই পেশা যেটা আছে, মহান পেশা, এই পেশাতে আপনি অনেক উত্তরোত্তর বৃদ্ধি আপনার কামনা করছে, এবং আপনি অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষের সেবায় ব্রত থাকুন। আর অবশ্যই যদি আপনি নিষ্পাপ হন, আপনি খুব শীঘ্রই রিলিজ পাবেন এইসব প্রোপাগান্ডা থেকে। দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং